আসসালামু আলাইকুম। আমি এখন ইমিউনোলজি আলোচনা করব। তো ইমিউনোলজি প্রথমে ডিউর কোশ্চেন আলোচনা করব গাইড থেকে, দেন ডিউ ছাড়া আর যেসব টপিক আছে ওইগুলা, দেন সর্বশেষ লেন্স আলোচনা করব। তো এখন গাইডে যেভাবে চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করা, ওটা আসলে প্রফেসর আকরাম বেস্ট আলোচনা করা। লেন্সের যেভাবে চ্যাপ্টার ওইভাবে আলোচনা করা না। তো আমি ইউনিটি শুরু থেকে কমপ্লিমেন্ট পর্যন্ত এক ঢালা আলোচনা করব ডিউর কোশ্চেন, দেন ডিউ বাদে বাকি যে কোশ্চেন ওইগুলা, দেন লেন্স শুরু থেকে কমপ্লিমেন্ট আলোচনা করব। তো চলে আসি প্রথম ডিউ কোশ্চেন। প্রথম হচ্ছে ইমিউনিটি কাকে বলে। তো ইউনিটির ডেফিনেশন হচ্ছে প্রফেসর আকরাম থেকে নেওয়া, অল দোজ ফিজিক্যাল মেকানিজম দ্যাট ইন্ডো দ্য অ্যানিমেল উইথ দ্য ক্যাপাসিটি টু রিকগনাইজ ম্যাটেরিয়াল অ্যাজ ফরেন টু ইটসেলফ অ্যান্ড টু নিউট্রালাইজ, এলিমিনেট অর মেটাবোলাইজ দেম। এবার আসি হচ্ছে ক্লাসিফিকেশন অফ ইমিউনিটি। ইমিউনিটির ক্লাসিফিকেশন আসলে দুই রকম, একটা হচ্ছে ইনেট ইমিউনিটি, একটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তো ইনেট ইমিউনিটির মধ্যে আবার কিছু ভাগ আছে, অ্যাকোয়ার্ড ইমিউনিটির মধ্যে আবার কিছু ভাগ আছে। তো ইনেট ইমিউনিটি জিনিসটা কি? ইনেট ইমিউনিটি হচ্ছে আমাদের জন্ম থেকেই যেই জিনিসগুলো থাকে ইমিউনিটি সিস্টেমে, ওইগুলো হচ্ছে ইনেট ইমিউনিটি। এগুলো হচ্ছে নন স্পেসিফিক, এগুলো যে কোনো ভাইরাস, যে কোনো ব্যাকটেরিয়া, যে কোনো ফরেন পার্টিকেলের জন্য একইভাবে কাজ করে। তো ইনেট ইমিউনিটির মধ্যে আছে জেনেটিক বা কনস্টিটিউশনাল, যেমন হচ্ছে যার গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজিনেজ ডেফিসিয়েন্সি, অথবা যাদের সিকেল সেল অ্যানিমিয়া, তাদের হচ্ছে ম্যালেরিয়া হয় না প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম স্পিসিস দিয়ে। এবার সে কিছু মেকানিক্যাল আছে, যেমন হচ্ছে কেরাটিন লেয়ার অফ দ্য স্কিন, তারপর ইনট্যাক্ট মিউকাস মেমব্রেন, মিউকোসিলিয়ারি মুভমেন্ট অ্যান্ড রিফ্লেক্স, যেমন কাফ রিফ্লেক্স, নিজিন রিফ্লেক্স। এবার সেই হিউমারালের মধ্যে আছে নর্মাল ব্যাকটেরিয়ার ফ্লোরা, অ্যাসিড ইন গ্যাস্ট্রিক জুস, কমপ্লিমেন্ট সিস্টেম অ্যান্ড ইন্টারফেরেন্স। এবার আসে সেলুলার। আমাদের ইনেট ইমিউনিটিতে মেনলি তিনটা সেল, সেটা হচ্ছে ম্যাক্রোফেজ, ন্যাচারাল কিলার সেল এবং ইউসিনোফিল। এবার আসে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অ্যাকোয়ার্ড ইমিউনিটি মানে জন্মের পরে কোনো অ্যান্টিজেনের এক্সপোজার বা কোনোভাবে আমাদের বডিতে অ্যান্টিবডি প্রডিউস হওয়া। এটা হতে পারে আমাদের বডিতে অ্যান্টিজেন ঢোকার কারণে অ্যান্টিবডি প্রডিউস হচ্ছে, অথবা বাইরে থেকে কোনো অ্যান্টিবডি নিয়ে আমাদের দেহে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে অ্যাকোয়ার্ড। তো অ্যাকোয়ার্ড ইমিউনিটি আসলে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। তো অ্যাকোয়ার্ড ইমিউনিটি আসলে স্পেসিফিক, যেই ভাইরাস বা ব্যাকটেরিয়ার এগেনস্টে এই ইমিউনিটিটা প্রডিউস হচ্ছে, তার এগেনস্টে এই ইমিউনিটিটা কাজ করবে, সবার জন্য না। তো এই অ্যাকোয়ার্ড ইমিউনিটি যেটা অ্যাক্টিভ, সেটা হচ্ছে আমাদের বডিতে যখন অ্যান্টিজেন ঢুকবে, অ্যান্টিজেনের এগেনস্টে আমাদের বডিতেই আপনা আপনি অ্যান্টিবডি প্রডিউস হবে, এটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি। আর প্যাসিভ ইমিউনিটিটা কি? প্যাসিভ ইমিউনিটি হচ্ছে আমাদের বডিতে কোনো অ্যান্টিবডি প্রডিউস হচ্ছে না, আমরা বাইরে থেকে কোনো অ্যান্টিবডি আমার শরীরে দিচ্ছি, এটা হচ্ছে প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তো অ্যাক্টিভ ইমিউনিটির মধ্যে আবার দুই ভাগে ভাগ করা যায়, ন্যাচারাল অ্যান্ড আর্টিফিশিয়াল। ন্যাচারাল হচ্ছে ফলোয়িং ক্লিনিক্যাল অ্যান্ড সাবক্লিনিক্যাল ইনফেকশন, যেমন হেপাটাইটিস এ, ভাইরাল ইনফেকশন। তারপরে হচ্ছে যেটা আর্টিফিশিয়াল, সেটা হচ্ছে ভ্যাকসিন, ডিফারেন্ট টাইপ অফ ভ্যাকসিন, যেমন ব্যাকটেরিয়াল ভ্যাকসিন, ভাইরাল ভ্যাকসিন, টক্সয়েড লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। তো এই ভ্যাকসিনে কিন্তু আসলে ভাইরাস বা ব্যাকটেরিয়ার একটা সাবস্টেন্স থাকে যেটা অ্যান্টিজেনিক। তো এটা ভ্যাকসিন যখন আমাদের শরীরে দেওয়া হচ্ছে, এই ভ্যাকসিনের এগেনস্টে আমাদের বডি নিজে নিজে অ্যান্টিবডি প্রডিউস করতেছে, তো এটা অ্যাক্টিভের মধ্যে পড়ে। এবার আসি প্যাসিভ। প্যাসিভের মধ্যে হচ্ছে ন্যাচারাল অ্যান্ড আর্টিফিশিয়াল আছে। ন্যাচারাল হচ্ছে মায়ের থেকে বাচ্চার যেটা আসে, সেটা হচ্ছে ন্যাচারাল, যেমন প্লাজেন্টা যে ইমিউনোগ্লোবিন জি যায়, ব্রেস্ট মিল্কের মাধ্যমে ইমিউনোগ্লোবিন এ আসে, এগুলো হচ্ছে ন্যাচারাল ইমিউনিটি। তারপর আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল হচ্ছে অ্যান্টিসেরা অ্যান্ড অ্যান্টিটক্সিনস, যেমন টিটেনাস ইমিউনোগ্লোবিউলিন, অ্যান্টি টিটেনাস সেরাম, অ্যান্টি ডিপথেরিয়া সেরাম। এবার নেক্সট ডিউর কোশ্চেন হচ্ছে ইনেট অ্যান্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটির মধ্যে ডিফারেন্স। তো ইনেট ইমিউনিটি অ্যান্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটির ডিফারেন্স হচ্ছে টাইপ অফ ডেভেলপমেন্ট। ইনেট ইমিউনিটিও হচ্ছে জন্ম থেকেই থাকে, আর অ্যাকোয়ার্ড ইমিউনিটি জন্মের পরে কোনো স্পেসিফিক অ্যান্টিজেনের প্রতি এক্সপোজার হলে দেন ওটা তৈরি হয়। তারপর স্পেসিফিসিটি, ইনেট ইমিউনিটি নন স্পেসিফিক আর অ্যাকোয়ার্ড ইমিউনিটি স্পেসিফিক। দেন রেসপন্স টু সাবসিকুয়েন্ট এক্সপোজার টু অ্যান্টিজেন। তো ইনেট ইমিউনিটি হচ্ছে প্রাইমারি ইনফেকশন অথবা সেকেন্ডারি বা সাবসিকুয়েন্ট যত ধরনের অ্যান্টিজেন আমাদের বডিতে যতবার ঢুকবে, সবার এগেনস্টে একই ধরনের রেসপন্স করে থাকে। তো এখানে হচ্ছে প্রাইমারি অ্যান্ড সাবসিকুয়েন্ট রেসপন্স ইউজুয়ালি সেম হয়ে থাকে ইনেটের ক্ষেত্রে, বাট অ্যাকোয়ার্ডের ক্ষেত্রে প্রাইমারি এবং সাবসিকুয়েন্ট যে এক্সপোজার, এটা আসলে কোয়ালিটেটিভলি অ্যান্ড কোয়ান্টিটেটিভলি একটা ডিফারেন্স থাকে।
দেন হচ্ছে ইমিউনোলজিক্যাল মেমোরি। ইনেট ইমিউনিটিতে কোনো ইমিউনোলজিক্যাল মেমোরি ডেভেলপড হয় না, বাট অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে ইমিউনোলজিক্যাল মেমোরি ডেভেলপড হয়। দেন হচ্ছে প্রেজেন্টিন কাদের থাকে? তো ইনেট ইমিউনিটি হচ্ছে ভার্টিব্রেট, নন ভার্টিব্রেট সব ধরনের প্রাণীতে ইনেট ইমিউনিটি থাকে, বাট অ্যাকোয়ার্ড ইমিউনিটি শুধুমাত্র ভার্টিব্রেট অ্যানিমেলে থাকে। দেন হচ্ছে মেকানিক্যাল ব্যারিয়ার। ইনেট ইমিউনিটিতে মেকানিক্যাল ব্যারিয়ার থাকে, যেমন ইনট্যাক্ট কেরাটিন লেয়ার অফ দ্য স্কিন, তারপর ইনট্যাক্ট মিউকাস মেমব্রেন। আর অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে কোনো মেকানিক্যাল ব্যারিয়ার থাকে না। এবার আছে কি কি সেল? তো ইনেট ইমিউনিটিতে ম্যাক্রোফেজ, ন্যাচারাল কিলার সেল এবং ইউসিনোফিল আমরা জানি। তো ইউসিনোফিল এখানে বলছে পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট। এবার অ্যাকোয়ার্ড ইমিউনিটি সেল, অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে মেনলি হচ্ছে বি অ্যান্ড টি লিম্ফোসাইট। নেক্সট ডিউর কোশ্চেন হচ্ছে ডিসকাস হাউ দ্য অ্যান্টিজেন আর রিমুভ ফ্রম ব্লাড সার্কুলেশন বাই দি সেলুলার অ্যান্ড সলিউবল কম্পোনেন্টস অফ দ্য ইনেট ইমিউনিটি। এখানে বলেছে একটা ব্যাকটেরিয়া বা একটা ভাইরাস যখন আমাদের শরীরে ঢুকে সেটা ইনেট ইমিউনিটি দিয়ে কিভাবে রিমুভ হয়। তো আসলে এইখানে তিনটা আলোকে আলোচনা করা হয়। যেমন একটা ভাইরাস, আমি জেনেটিক্যালিও কোনো ভাইরাস বা কোনো ব্যাকটেরিয়ার প্রতি রেজিস্ট্যান্স থাকতে পারি, এক। দুই হচ্ছে কি আমার বডিতে ইনেট ইমিউনিটিরই কিছু মেকানিক্যাল ব্যারিয়ার থাকে যেগুলো ওই ভাইরাস বা অ্যান্টিজেনকে ঢুকতেই বাধা দেয়, এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার কি অ্যাক্সিডেন্টালি ওই সব ব্যারিয়ারগুলো যখন ভেদ করে আমাদের শরীরে ব্লাডে ঢুকে যায়, তখন আমাদের শরীরে আবার কিছু সেল বা ইনেট ইমিউনিটির কিছু সিস্টেম আছে যেগুলো ওই সেল মানে ব্লাডে যখন ঢোকে তখন ব্লাড থেকে ওই অ্যান্টিজেনকে আবার রিমুভ করে দেয়। তো প্রথমে আসি জেনেটিক ফ্যাক্টর। তো জেনেটিক ফ্যাক্টর হচ্ছে আমাদের জানি গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেজ ডেফিসিয়েন্সি অথবা সিকেল সেল অ্যানিমিয়া যাদের থাকে তাদের হচ্ছে প্লাজমিডিয়াম ফ্যাসিপ্যালামের যে ম্যালেরিয়া তার প্রতি জেনেটিক্যালি রেজিস্ট্যান্স থাকে। এবার সেই ফ্যাক্টর যেটা হচ্ছে অ্যান্টিজেনের ঢোকাকে ইউজুয়ালি লিমিট করে দিবে, মানে আমাদের কিছু ব্যারিয়ার আছে যেটা অ্যান্টিজেনকে আমাদের শরীরে ঢুকতে দিবে না। এর মধ্যে আছে কেরাটিন লেয়ার অফ দি ইনট্যাক্ট স্কিন, এটা হচ্ছে মেকানিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করে। দেন লাইসোজাইম ইন দ্য টেয়ার্স অ্যান্ড আদার সিক্রেশন, এই লাইসোজাইমটা ব্যাকটেরিয়া সেল ওয়ালে যে পেপটাইডোগ্লাইকেন লেয়ার থাকে সেটাকে ডিগ্রেড করে দেয়। দেন রেসপিরেটরি সিলিয়া, আমাদের এই রেসপিরেটরি সিলিয়া যেটা আছে সেটা হচ্ছে আমাদের কোনো অ্যান্টিজেন যদি আমাদের রেসপিরেটরি ট্র্যাকে ঢুকে ওটা প্রথমে মিউকাস ট্র্যাপড হয়ে যায়, ওই মিউকাস ট্র্যাপ অ্যান্টিজেনকে রেসপিরেটরি সিলিয়া ইউজুয়ালি বের করে দেয় মিউকোসিলিয়ালি মুভমেন্টের মাধ্যমে। দেন লো পিএইচ ইন দ্য স্টোমাক অ্যান্ড ভাজাইনা অ্যান্ড ফ্যাটি অ্যাসিড ইন দ্য স্কিন, তো এগুলো হচ্ছে মাইক্রোবসের গ্রোথটা ইউজুয়ালি রিটার্ডস করে দেয়। হচ্ছে সারফেস ফ্যাগোসাইটস, আমাদের লাংসে কিছু অ্যালভিওলার ম্যাক্রোফেজ আছে, এটা ইউজুয়ালি সারফেস ফ্যাগোসাইটস হিসেবে কাজ করে, এগুলো মাইক্রোসকে ডিস্ট্রয় অ্যান্ড ইনগেজ করে দেয়। দেন হচ্ছে ডেফেন্সিনও আছে, ডেফেন্সিন হচ্ছে ক্যাটায়নিক একটা পেপটাইডস, এটা কি করে মাইক্রোবসের মেমব্রেনে পোর ফর্ম করে। এবার আসি নর্মাল ফ্লোরা অফ দি থ্রোট, কোলন অ্যান্ড ভাজাইনা, এইগুলোই কিছু রিসেপ্টর থাকে যার কারণে কোনো প্যাথোজেনিক ব্যাকটেরিয়া কোলোনাইজেশন করতে পারে না, ইউজুয়ালি প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার কোলোনাইজেশন প্রিভেন্ট করে আমাদের নর্মাল ফ্লোরা। নেক্সট হচ্ছে যখন এই ব্যারিয়ারগুলো যেটা বললাম এগুলো ইনভেট করে আমাদের শরীরে অ্যান্টিজেন বা ব্যাকটেরিয়া বা ভাইরাস ঢুকে গেলে কিভাবে ইনেট ইমিউনিটি তাকে রিমুভ করবে। প্রথমে আসি ন্যাচারাল কিলার সেল, এই ন্যাচারাল কিলার সেল কি করে ভাইরাস ইনফেক্টেড এই সেলটা আছে ওটাকে কিল করে দেয়। তারপর নিউট্রোফিল কি করবে, যে মাইক্রোবসটা আছে ভাইরাস বা ব্যাকটেরিয়া ওটাকে ইনগেস্ট করবে অ্যান্ড ডিস্ট্রয় করবে। দেন আসি ম্যাক্রোফেজ অ্যান্ড ডেনড্রাইটিক সেল, এগুলো হচ্ছে মাইক্রোবসকে ইউজুয়ালি ইনগেস্ট করবে অ্যান্ড ডিস্ট্রয় করবে। তাছাড়া এগুলো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবেও কাজ করে, এগুলো টি হেল্পার সেলের কাছে ওই মাইক্রোবসকে প্রেজেন্ট করবে। এরপর আসি ইন্টারফেরন হচ্ছে ভাইরাল রেপ্লিকেশনটা ইনহিবিট করে। দেন কমপ্লিমেন্ট দুইটা কাজ করে, একটা হচ্ছে অপসোনাইজেশন আর একটা হচ্ছে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স ফর্ম করে যেটা হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক মেকানিজম করে থাকে। তারপর ট্রান্সফেরিন অ্যান্ড ল্যাক্টোফেরিন, এই ট্রান্সফেরিন অ্যান্ড ল্যাক্টোফেরিনটা হচ্ছে আয়রনকে সিকুয়েস্টারিং করে দেয় যার কারণে ব্যাকটেরিয়ার গ্রোথটা ইনহিবিশন হয়ে যায়। দেন ফিভারের জন্য টেম্পারেচার বেড়ে গিয়ে ব্যাকটেরিয়ার গ্রোথটা ইনহিবিশন হয়ে যাবে। দেন ইনফ্ল্যামেটরি রেসপন্স, এটা হচ্ছে মাইক্রোবসের যেই স্প্রেড ওটাকে ইনহিবিট করে। এবার নেক্সট ডিউর কোশ্চেন হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি অ্যান্ড প্যাসিভ ইমিউনিটি। তো অ্যাক্টিভ ইমিউনিটি কাকে বলে? ইট ইজ দ্যাট টাইপ অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটি হোয়ার রেজিস্ট্যান্স ইজ ইনডিউস
আফটার কন্ট্যাক্ট উইথ ফরেন অ্যান্টিজেন, মানে অ্যান্টিজেনের প্রতি কন্ট্যাক্ট হওয়ার পরে যেই ইমিউনিটিটা প্রডিউস হবে সেটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি। এবার আসি প্যাসিভ ইমিউনিটি। প্যাসিভটা হচ্ছে ইট ইজ দ্য টাইপ অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটি হোয়ার প্রিফর্ম অ্যান্টিবডি ইজ ইন্ট্রোডিউস ইনটু এ হোস্ট টু প্রডিউস স্পেসিফিক ইমিউনিটি। এই প্যাসিভে হচ্ছে প্রিফর্ম অ্যান্টিবডি, আগে থেকে অ্যান্টিবডি প্রডিউস করব, ওটা হচ্ছে আমি একটা হোস্টকে দিয়ে দিব, এটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। তো অ্যাক্টিভ ইমিউনিটিতে হচ্ছে ইউজুয়ালি আমাদের শরীরে যখন অ্যান্টিজেন ঢুকে তখন অ্যান্টিজেনের এগেনস্টে আমাদের হয় অ্যান্টিবডি প্রডিউস হতে পারে অথবা টি সেল মিডিয়েটেড রেসপন্সও হতে পারে। টি সেল মানে সাইটোটক্সিক টি সেলের মাধ্যমে কিন্তু ইমিউনিটি প্রডিউস হতে পারে। এখানে কিন্তু আমরা শুধু অ্যান্টিবডি প্রডিউস হওয়া বোঝাচ্ছি না, অ্যান্টিজেন ঢুকলো হয় অ্যান্টিবডি শরীরে প্রডিউস হবে, না হয় সাইটোটক্সিক টি সেলের মাধ্যমে ওটাকে ডিস্ট্রয় করবে, এটা হচ্ছে অ্যাক্টিভ। তো এর অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে এটা অনেক লং লাস্টিং এবং এর কোনো হাইপার সেন্সিটিভিটি হওয়ার চান্স নাই, কারণ আমার বডি নিজেই অ্যান্টিবডি বা সাইটোটক্সিক টি সেল প্রডিউস করতেছে। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে অনেক স্লো প্রসেস, অ্যান্টিজেন ঢুকে তার এগেনস্টে রেসপন্স হয়ে তৈরি হতে অনেক টাইম লাগে। এবার আসি প্যাসিভ ইমিউনিটির অ্যাডভান্টেজ, এটা হচ্ছে ইমিডিয়েট অনসেট, মানে অ্যান্টিবডি দিলাম সাথে সাথে কাজ করবে। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটার শর্ট লাইফ স্প্যান থাকে, যে অ্যান্টিবডিটা আমরা দিই তার লাইফ স্প্যানটা অনেক শর্ট থাকে, আর এটাই হাইপার সেন্সিটিভিটি হওয়ার চান্স থাকে, মেনলি টাইপ 1 এবং টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি হওয়ার চান্স থাকে। নেক্সট ডিউ কোশ্চেন হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি অ্যান্ড প্যাসিভ ইমিউনিটির মধ্যে ডিফারেন্স। তো অ্যাক্টিভ ইমিউনিটিতে আমরা জানি হচ্ছে আমাদের বডিতে নিজেই অ্যান্টিবডি প্রডিউস হচ্ছে, তার মানে অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ হোস্ট। অ্যাক্টিভ ইমিউনিটিতে অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ হোস্ট থাকে, বাট প্যাসিভ ইমিউনিটিতে অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ হোস্ট থাকে না। এবার হচ্ছে অনসেট অফ অ্যাকশন। অ্যাক্টিভ ইমিউনিটি হচ্ছে প্রথমে আমাদের শরীরে অ্যান্টিজেন ঢুকবে, অ্যান্টিজেন ঢোকার পরে একটা ল্যাটেন্ট পিরিয়ড হবে, তারপরে আমাদের ওয়ান সেট অফ অ্যাকশন তৈরি হবে। বাট প্যাসিভ ইমিউনিটিতে যখনই অ্যান্টিবডি দেওয়া হবে সাথে সাথে এই রেসপন্সটা তৈরি হবে। এবার আসি ডিউরেশন। অ্যাক্টিভের ডিউরেশন লং লাস্টিং, বাট প্যাসিভের ডিউরেশন শর্ট লাস্টিং। এবার ইমিউনোলজিক্যাল মেমোরি। অ্যাক্টিভে ইমিউনোলজিক্যাল মেমোরি ডেভেলপ করবে, বাট প্যাসিভে কোনো ইমিউনোলজিক্যাল মেমোরি ডেভেলপ করে না। এবার আসি সেকেন্ডারি ইমিউন রেসপন্স। অ্যাক্টিভে সেকেন্ডারি ইমিউন রেসপন্স হয়, প্যাসিভে ইমিউন রেসপন্স হয় না, কারণ আমাদের যখন ইমিউনোলজিক্যাল মেমোরি ডেভেলপ হয়ে গেছে আমাদের কিন্তু সেকেন্ড টাইম ওই ব্যাকটেরিয়া বা ভাইরাসটা ঢুকলে ইমিউনোলজিক্যাল মেমোরির জন্য ওটা হচ্ছে সেকেন্ডারি ইমিউন রেসপন্স করবে, বাট আমাদের প্যাসিভে কোনো মেমোরিও ডেভেলপ হয় না, কোনো সেকেন্ডারি ইমিউন রেসপন্সও হয় না। এবার রিস্ক অফ হাইপার সেন্সিটিভিটি। অ্যাক্টিভে কোনো হাইপার সেন্সিটিভিটির রিস্ক নাই, বাট প্যাসিভে 1 and 3 হাইপার সেন্সিটিভিটির রিস্ক আছে। এবার নেক্সট ডিউ কোশ্চেনে চলে আসি। নেক্সট ডিউ কোশ্চেন হচ্ছে আমরা কিভাবে অ্যাকোয়ার্ড ইমিউনিটি ইনহ্যান্স করতে পারি আর্টিফিশিয়াল, মানে হচ্ছে আমরা আর্টিফিশিয়ালি কিভাবে অ্যাকোয়ার্ড ইমিউনিটি ডেভেলপ করতে পারি। তো আমরা জানি অ্যাকোয়ার্ড ইমিউনিটির মধ্যে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ছিল। তো অ্যাক্টিভের মধ্যে যেটা আর্টিফিশিয়াল ছিল ওইটা আমরা জানি যে ভ্যাকসিন দিয়ে তারপরে ইমিউনিটি ডেভেলপ করবে, আর প্যাসিভের মধ্যেও যেটা আর্টিফিশিয়াল ওইটা আমরা জানি, যেমন হচ্ছে ইমিউনোগ্লোবিন বা অ্যান্টিসেরা দিয়ে আমরা যে ইমিউনিটি ডেভেলপ করি ওটাই ছিল প্যাসিভের মধ্যে। তো এই দুইটা হচ্ছে আমরা আর্টিফিশিয়ালি ইউজুয়ালি অ্যাকোয়ার্ড ইমিউনিটি ডেভেলপ করতে পারি। এবার আসি নেক্সট ডিউ কোশ্চেন। নেক্সট ডিউ কোশ্চেন হচ্ছে ইনেট ইমিউনিটিতে কি কি সেল থাকে। ইনেট ইমিউনিটিতে মেন 3টা সেল কিন্তু আমি বলেছি, ম্যাক্রোফেজ, ন্যাচারাল কিলার সেল, ইউসিনোফিল। এছাড়া আরও 2টা সেল আছে, একটা হচ্ছে নিউট্রোফিল আর একটা হচ্ছে ল্যাক সেল। ল্যাকের আরেক নাম হচ্ছে লিম্ফোকাইন অ্যাক্টিভেটেড কিলার সেল। এবার আসি অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে কি কি সেল আছে। অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে মেনলি 2টা সেল, বি লিম্ফোসাইট অ্যান্ড টি লিম্ফোসাইট। তো এই বি লিম্ফোসাইটের মধ্যে কিন্তু প্লাজমা সেলও পড়ে। নেক্সট কোশ্চেন হচ্ছে ইমিউনো কম্পিটেন্ট সেল, ডিউর কোশ্চেন। তো ইমিউনো কম্পিটেন্ট সেল কাকে বলে? অল দ্য সেল হুইচ পার্টিসিপেট ইন ইমিউনোলজিক্যাল রিয়াকশন আর কালেকটিভলি নন ইমিউনো কম্পিটেন্ট সেল। তো ইমিউনো কম্পিটেন্ট সেল কি কি আছে? ইমিউনো কম্পিটেন্ট সেল প্রথমে হচ্ছে ম্যাক্রোফেজ, তারপর হচ্ছে ন্যাচারাল কিলার সেল, ইউসিনোফিল, নিউট্রোফিল, বেজোফিল, মাস্ট সেল, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট। এগুলো হচ্ছে মেনলি ইমিউনোকম্পিটেন্ট সেল। তো এর মধ্যে যেটা ম্যাক্রোফেজকে বলা হয় প্রফেশনাল ফ্যাগোসাইটিক সেল।
তো ম্যাক্রোফেজটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। তো ম্যাক্রোফেজের মেনলি দুইটা মেন ফাংশন আছে, একটা হচ্ছে ফ্যাগোসাইটিক করা, আর একটা হচ্ছে এটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করা। তো এই ম্যাক্রোফেজটা মেনলি আমাদের ব্লাডে যখন থাকে তখন এটাকে বলা হয় ব্লাড মনোসাইট। এটা ব্লাড থেকে যখন আমাদের ইন্টারস্টিশিয়াল স্পেসে যাবে তখন এটার নাম হয় হিস্টিওসাইট। দেন লিভারে গেলে কাফার সেল, স্কিনে গেলে ল্যাঙ্গারহ্যান্স সেল, আর রেসপিরেটরি ট্র্যাক বা লাংসে গেলে অ্যালভিওলার ম্যাক্রোফেজ, দেন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মাইক্রোগ্লিয়াল সেল, কিডনিতে মেসেঞ্জিয়াল সেল। তো এখানে কিন্তু একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে স্কিনে এটা ল্যাঙ্গারহ্যান্স সেল, বাট একটা জায়ান্ট সেল আছে এই নামে ল্যাংহ্যান জায়ান্ট সেল, আগে থেকে বলে নিলাম। নেক্সট ডিউর কোশ্চেন হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কাকে বলে, কি কি আছে। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হচ্ছে দ্য ইমিউনো কম্পিটেন্ট সেল হুইচ রিসিভ প্রসেস অ্যান্ড প্রেজেন্ট অ্যান্টিজেন টু হেল্পার টি সেল আর কল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এগুলো মেনলি হচ্ছে একটা অ্যান্টিজেনকে প্রথমে রিসিভ করবে, তারপর প্রসেস করবে, দেন এটা হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট করবে, এরাই হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তো কি কি আছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, মেনলি হচ্ছে 3 টাইপস, যেমন হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ম্যাক্রোফেজ, বি লিম্ফোসাইট অ্যান্ড ডেনড্রাইটিক সেল। এগুলো হচ্ছে মেনলি 3 টাইপস। তাছাড়াও কিছু ফ্যাকাল্টেটিভ রিপ্রেজেন্টেটিভ আছে, যেমন অ্যাস্ট্রোসাইট, এন্ডোথেলিয়াম অ্যান্ড ফাইব্রোব্লাস্ট। তো এখানে যে ডেনড্রাইটিক সেল, এগুলো হচ্ছে আমাদের স্কিন অ্যান্ড মিউকোসাল এপিথেলিয়ামে মেনলি পাওয়া যায় ডেনড্রাইটিক সেলটা। এবার আসে নেক্সট ডিউ কোশ্চেন। নেক্সট ডিউ কোশ্চেন হচ্ছে ম্যাক্রোফেজ শর্ট নোজ। তো ম্যাক্রোফেজ জিনিসটা কি, ম্যাক্রোফেজ আর ওয়ান কাইন্ড অফ ফ্যাগোসাইটিক হোয়াইট ব্লাড সেল, আমরা জানি। তো অরিজিন কোথায়, ম্যাক্রোফেজ হচ্ছে বোন ম্যারো থেকে অরিজিন হয় ব্লাড মোনোসাইট নামে। এর হচ্ছে ডিস্ট্রিবিউশন হচ্ছে বিভিন্ন অর্গানে বিভিন্ন নাম আমরা আগে থেকে জানি। এটা যখন স্কিনে থাকে তখন এটাকে ল্যাঙ্গারহ্যান্স সেল বলা হয়, লিভারে কাফার সেল, লাংসে অ্যালভিওলার ম্যাক্রোফেজ, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মাইক্রোগ্লিয়াল সেল, কিডনিতে মেসেঞ্জিয়াল সেল, স্প্লিনিক ম্যাক্রোফেজ বা রেড পাল্প ম্যাক্রোফেজ, লিম্ফ নোডসে রেসিডেন্ট অ্যান্ড সার্কুলেটরি ম্যাক্রোফেজ, বোনে অস্টিওক্লাস্ট, টিস্যুতে হিস্টিওসাইট। তো ম্যাক্রোফেজের ফাংশন কি কি, ম্যাক্রোফেজের ফাংশন ইনেট ইমিউনিটিতে এক ধরনের আর অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে আরেক ধরনের। তো ইনেট ইমিউনিটিতে কি করে, ম্যাক্রোফেজটা ডাইরেক্ট ফ্যাগোসাইটোসিস করে, আরেকটা হচ্ছে এটা টিউমার নেক্রোটিক ফ্যাক্টর সিক্রেটস করে। এই টিউমার নেক্রোটিক ফ্যাক্টর ইনফ্ল্যামেটরি রিয়াকশনে ডাইরেক্ট পার্টিসিপেট করে। এবার আসি অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে এর কি রোল। অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে এটা কোনো অ্যান্টিজেনকে হেল্পার টি সেলের কাছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে প্রেজেন্ট করে থাকে। আর এটা হচ্ছে ইন্টারলিউকেন 1 সিক্রেটস করে, এই ইন্টারলিউকেন 1টা হেল্পার টি সেল বা CD4 টি সেলকে অ্যাক্টিভ করে। তাইলে ইনেট ইমিউনিটিতে ফাংশন দুইটা, ফ্যাগোসাইটোসিস করা অ্যান্ড টিউমার নেক্রোটিক ফ্যাক্টর সিক্রেট করা, যেটা হচ্ছে আমাদের ইনফ্ল্যামেটরি রিয়াকশন করবে। আর অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে এটা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করবে, যেটা কোনো অ্যান্টিজেনকে হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট করবে। আর এটা হচ্ছে ইন্টারলিউকেন 1 সিক্রেট করবে, যেটা হেল্পার টি সেল বা CD4 টি সেলকে অ্যাক্টিভেট করবে। এবার আসি নেক্সট ডিউর কোশ্চেন, টি লিম্ফোসাইটের শর্ট নোট। তো টি লিম্ফোসাইটটা কি, টি লিম্ফোসাইট হচ্ছে এক ধরনের WBC, এটা ম্যাচিউর অ্যান্ড ডিফারেন্সিয়েট হয় থাইমাসে। এটা হচ্ছে থাইমাস ডিপেন্ডেন্ট বলে এটাকে টি সেল ইউজুয়ালি বলা হয়। তো এর অরিজিন কোথায়, অরিজিন হচ্ছে বোন ম্যারো স্টেম সেল থেকে, আর ম্যাচুরেশন হয় থাইমাসে, ম্যাচিউর অ্যান্ড ডিফারেন্সিয়েশন হয় থাইমাসে। এবার আসি সারফেস রিসেপ্টর। সারফেস রিসেপ্টর ইউজুয়ালি 2 ধরনের রিসেপ্টর থাকে, একটা হচ্ছে অ্যান্টিজেন রিসেপ্টর আর একটা হচ্ছে আদার্স রিসেপ্টর। তো যেটা অ্যান্টিজেন রিসেপ্টর সেটা হচ্ছে টি সেল রিসেপ্টর, যেটাকে TCR বলা হয়। আর আদার রিসেপ্টরের মধ্যে হচ্ছে শিপ আরবিসির জন্য একটা রিসেপ্টর থাকে। এবার আসি ক্লাসিফিকেশন। তো টি সেলকে হচ্ছে সারফেস মার্কারের উপরে 2 ধরনের ক্লাসিফিকেশন করা হয়, একটা হচ্ছে CD4 টি সেল, একটা CD8 টি সেল। তো CD8 টি সেলকে আবার ফাংশনের উপরে 2 ধরনের ভাগ করা হয়, একটা হচ্ছে সাইটোটক্সিক টি সেল, একটা হচ্ছে সাপ্রেসর টি সেল। এবার আসি ফাংশন। তো টি সেলে 2 ধরনের সেল আছে, আমরা জানি CD4 টি সেল, CD8 টি সেল। তো CD4 টি সেলের এক ধরনের ফাংশন আর CD8 টি সেলের আরেক ধরনের ফাংশন। তো CD4 টি সেলের কি কি ফাংশন,
CD4 টি সেল বা হেল্পার টি সেল প্রথমেই কি করে, এটা হচ্ছে বি সেল, যেটা বি সেলের অ্যাক্টিভেশন, প্রলিফারেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশনে হেল্প করে, যার কারণে বি সেলটা প্লাজমা সেলে কনভার্ট হতে পারে এবং প্লাজমা সেল থেকে ইমিউনোগ্লোবিউলিন প্রডিউস করতে পারে। তো এটা কিভাবে করে, হেল্পার টি সেল কিছু ইন্টারলিউকেন সিক্রেট করে, ইন্টারলিউকেন 4-5 এগুলো আসলে বি সেলের অ্যাক্টিভেশন, প্রলিফারেশন এন্ড ডিফারেন্সিয়েশন করে, যার কারণে বি সেলটা প্লাজমা সেল হয়ে দেন ইমিউনোগ্লোবিন প্রডিউস করে। নেক্সট ফাংশন হচ্ছে এই হেল্পার টি সেলটা সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেটেড করে, যেটা সেল মিডিয়েটেড ইমিউনিটি দেয়। খুবই ইম্পর্টেন্ট, এটা হেল্পার টি সেল সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেটেড করছে, যার কারণে সেল মিডিয়েটেড ইমিউনিটি ডেভেলপ আরেকটা ফাংশন হচ্ছে এই হেল্পার টি সেল কিছু লিম্ফোকাইন্স সিক্রেট করে, এই লিম্ফোকাইন্সটা ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেটেড করে, যার কারণে ম্যাক্রোফেজটা মাইক্রো অর্গানিজমকে ডিস্ট্রয় করে দেয়। এবার আসি CD8 টি সেলের ফাংশন। CD8 টি সেলের ফাংশন মেনলি দুইটা, যেটা সাইটোটক্সিক টি সেল, ওটা হচ্ছে হেল্পার টি সেল দিয়ে যখন অ্যাক্টিভেটেড হয়, এই CD8 টি সেল বা সাইটোটক্সিক টি সেলটা ভাইরাস ইনফেক্টেড সেল বা টিউমার সেল অথবা সেল অফ দি অ্যালোগ্রাফকে ইউজুয়ালি ডিস্ট্রয় করে দেয়। আর যেটা CD8 সাপ্রেসর সেল, এটা কিন্তু আবার হেল্পার টি সেলকে ইনহিবিট করে দিচ্ছে। তো আমরা হেল্পার টি সেলের একটা ফাংশনে পড়েছিলাম, এটা সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেটেড করে, বাট এখানে CD8 টি সেলের ফাংশনে পড়তেছি CD8 টি সেলের মধ্যে যেটা সাপ্রেসর সেল, ওটা কিন্তু আবার হেল্পার টি সেলের ফাংশনকে ইনহিবিট করে দিচ্ছে। এবার আসি নেক্সট ডিউ কোশ্চেন হচ্ছে বি অ্যান্ড টি লিম্ফোসাইটের ডিফারেন্স। তো প্রথম পয়েন্ট হচ্ছে পার্টিসিপেশন অন হিউমেরাল ইমিউনিটি মানে হচ্ছে অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি। তো বি সেল হচ্ছে ডাইরেক্টলি অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটিতে পার্টিসিপেশন করতেছে, বাট টি সেল যেটা সেটা ইনডাইরেক্টলি ইউজুয়ালি হিউমেরাল ইমিউনিটিতে পার্টিসিপেশন করে, বাট সব টি সেল না, শুধুমাত্র হেল্পার টি সেল করে, কারণ আমরা জানি হেল্পার টি সেলটা বি সেলের অ্যাক্টিভেশন, পলিফারেশন, ডিফারেন্সিয়েশন করেই অ্যান্টিবডি প্রডিউস করে। তারপরে পার্টিসিপেশন ইন সেল মিডিয়েটেড ইমিউনিটি, বি সেল কিন্তু সেল মিডিয়েটেড ইমিউনিটিতে পার্টিসিপেশন করে না, বাট টি সেল হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউনিটিতে পার্টিসিপেশন করে সাইটোটক্সিক টি সেলের মাধ্যমে। দেন সাইট অফ ম্যাচুরেশন, বি সেলটা বোন ম্যারোতে ম্যাচুরেশন হবে, টি সেলটা থাইমাসে ম্যাচুরেশন হবে। দেন প্রেজেন্ট অফ ইমিউনোগ্লোবিন এম অন সারফেস, বি সেলের সারফেসে ইমিউনোগ্লোবিন এমটা রিসেপ্টর হিসেবে কাজ করে, বাট টি সেলে কোনো ইমিউনোগ্লোবিন এম রিসেপ্টর নাই। দেন সিডি মলিকিউলস, যেটা বি সেল, ওইখানে মেনলি তিনটা সিডি মলিকিউলস আছে, CD14, CD20, CD22। আর টি সেলের দুইটা মলিকিউল আমরা জানি, CD4 টি সেল, CD8 টি সেল আমরা জানি, বাট আরও একটা আছে, সেটা হচ্ছে CD3 টি সেল। তো এই CD3 যেটা, ওটা সব টি সেলের জন্য, সাইটোটক্সিক হোক হেল্পার হোক সবার জন্যই CD3 কমন, কিন্তু CD4 যেটা সেটা হচ্ছে হেল্পার টি সেলের জন্য, CD8 হচ্ছে সাইটোটক্সিক টি সেলের জন্য, এটা আমরা জানি। তারপর অ্যান্টিজেন রিসেপ্টর, যেটা বি সেল, তার অ্যান্টিজেন রিসেপ্টর হচ্ছে ইমিউনোগ্লোবিন এম এবং ইমিউনোগ্লোবিন ডি, আর যেটা টি সেল, তার অ্যান্টিজেন রিসেপ্টর হচ্ছে টি সেল রিসেপ্টর বা টিসিআর বলা হয়। এবার প্রোডাকশন অফ ইমিউনোগ্লোবিউলিন, বি সেল যেটা সেটা হচ্ছে প্লাজমা সেলে ডিফারেন্সিয়েশন হয়ে ইমিউনোগ্লোবুলিন প্রডিউস করতে পারে, বাট টি সেল কোনো ইমিউনোগ্লোবুলিন প্রডিউস করতে পারে না। দেন ফাংশন অ্যাজ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, বি সেলটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করতে পারে, বাট টি সেল কোনো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করতে পারে না। নেক্সট ডিউর কোশ্চেন হচ্ছে ন্যাচারাল কিলার সেল শর্ট নোট। তো ন্যাচারাল কিলার সেল হচ্ছে, প্রথমে একটা ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ন্যাচারাল কিলার সেল কিন্তু গ্রানুলার লিম্ফোসাইট। আমরা জানি হচ্ছে লিম্ফোসাইট দুই ধরনের আছে, সেটা হচ্ছে গ্রানুলার আর অ্যাগ্রানুলার। যেটা গ্রানুলার তাদেরকে ফিল বলা হয়, ঠিক আছে, যেমন নিউট্রোফিল, ইওসিনোফিল, ব্যাজোফিল। তো এখানে কি এই লিম্ফোসাইটটা গ্রানুলার ইউজুয়ালি মনে রাখতে হবে। তো এটা হচ্ছে লার্জ গ্রানুলার লিম্ফোসাইট, এটা হচ্ছে আমাদের পেরিফেরাল ব্লাডে 5 থেকে 10% থাকে, আর এটা হচ্ছে বোন ম্যারো থেকে অরিজিন হয়। তো এর সারফেস মার্কার হচ্ছে মেনলি CD16 অ্যান্ড CD56, কিন্তু এর কোনো CD3 রিসেপ্টর থাকে না, এটা আমাদের জানতে হবে, কারণ CD3 কিন্তু সব ধরনের টি সেল রিসেপ্টরে থাকে, কিন্তু এর কোনো CD3 রিসেপ্টর নাই। তো এটাই হচ্ছে টি সেল এবং এনকে সেলের একটা ডিফারেন্স।
এবার আসি হচ্ছে ফিচার অফ ন্যাচারাল কিলার সেল। তো ন্যাচারাল কিলার সেল হচ্ছে লার্জ গ্র্যানুলার লিম্ফোসাইট, এগুলোই কোনো টি সেল রিসেপ্টর থাকে না, CD3 প্রোটিন থাকে না, আর সারফেস ইমিউনোগ্লোবিন এম এবং ইমিউনোগ্লোবিন ডি রিসেপ্টর থাকে না। তো এর সারফেসে যখন CD3 মলিকিউলসটা নাই তখন আমরা বুঝবো এটা টি সেল থেকে আলাদা। আবার এর সারফেসে কোনো ইমিউনোগ্লোবিন এম ইমিউনোগ্লোবিন ডিও থাকে না, তার মানে বুঝবো এটা বি সেল থেকে আলাদা, কারণ বি সেলের সারফেসে আমরা জানি ইমিউনোগ্লোবিন এম ইমিউনোগ্লোবিন ডি থাকে। নেক্সট হচ্ছে এর ডেভেলপমেন্টের জন্য কোনো থাইমাস দরকার নাই এনকে সেলের ডেভেলপমেন্টের জন্য, আর এটার নাম্বার হচ্ছে নর্মাল থাকে। ইমিউনো কম্পিটেন্ট ইমিউনো কম্প্রোমাইজড যে কোনো পেশেন্টে এনকে সেল বা ন্যাচারাল কিলার সেলের নাম্বারটা নর্মাল থাকে। আর হচ্ছে এর অ্যাক্টিভিটি প্রিয়র এক্সপোজার দ্বারা ইনহ্যান্স হয় না, মানে এটা আমাদের বডিতে মানে প্রাইমারি ইনফেকশনেও যেভাবে কাজ করবে সেকেন্ডারি ইনফেকশনেও একইভাবে কাজ করবে, যত ইনফেকশন হোক একইভাবে কাজ করবে। এদের অ্যাক্টিভ হওয়ার জন্য কোনো প্রিয়র এক্সপোজার দরকার নেই। ইমিউনিটির অংশ নর্মালি একইভাবে কাজ করবে। এর ফাংশন কি? এরা হচ্ছে ভাইরাস ইনফেক্টেড সেল এবং ক্যান্সার সেলকে কিল করে দেয়। এদের কিলিং মেকানিজমটা ইউজুয়ালি নন স্পেসিফিক, এটা হচ্ছে কোনো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের ক্লাস 1 এমএইচসি ক্লাস 2 এমএইচসির উপর ডিপেন্ড করে না, এরা নন স্পেসিফিক। আর এগুলো হচ্ছে গামা ইন্টারফেরন সিক্রেট করে। এই গামা ইন্টারফেরন হচ্ছে ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করে, যার কারণে ম্যাক্রোফেজটা অন্য কোনো ব্যাকটেরিয়াকে ইনগেস্ট করে কিল করতে পারে। এবার সে নেক্সট ডিউর কোশ্চেন হচ্ছে ইমিউন রেসপন্স থেকে। তো প্রাইমারি ইমিউন রেসপন্স সেকেন্ডারি ইমিউন রেসপন্সের ডিফারেন্স। তো প্রাইমারি ইমিউন রেসপন্স হচ্ছে এক্সপোজার টু অ্যান্টিজেন, যেটা ফার্স্ট টাইম এক্সপোজার হলে প্রাইমারি ইমিউন রেসপন্স হয়, আর সেকেন্ডারি ইমিউন রেসপন্স হয় সেকেন্ড টাইম অথবা সাবসিকুয়েন্ট এক্সপোজারে। দেন ল্যাটেন্ট পিরিয়ড, প্রাইমারি ইমিউন রেসপন্সের ল্যাটেন্ট হচ্ছে লং থাকে, সেকেন্ডারিতে শর্ট থাকে। দেন রেট অফ অ্যান্টিবডি প্রোডাকশন, প্রাইমারিতে লো সেকেন্ডারিতে হাই। দেন পিক অ্যান্টিবডি টাইটার, প্রাইমারিতে লো সেকেন্ডারিতে হাই। দেন পারসিস্টেন্স অফ অ্যান্টিবডি টাইটার, প্রাইমারিতে শর্ট সেকেন্ডারিতে লং। দেন মেমোরি সেল, প্রাইমারিতে ডেভেলপ করে না সেকেন্ডারিতে ডেভেলপ করে। দেন অ্যাফিনিটি টু অ্যান্টিবডি, প্রাইমারি ইমিউন রেসপন্সে অ্যান্টিবডির অ্যাফিনিটিটা কম থাকে, সেকেন্ডারিতে অ্যাফিনিটিটা হাই থাকে। দেন ক্রস রিঅ্যাক্টিভ অ্যান্টিবডি, প্রাইমারিতে ক্রস রিঅ্যাক্টিভ অ্যান্টিবডি লো প্রডিউস হয়, আর সেকেন্ডারি ইমিউন রেসপন্সে ক্রস রিঅ্যাক্টিভ অ্যান্টিবডি অনেক বেশি বা হাই প্রডিউস হয়। দেন ডোজ অফ অ্যান্টিজেন রিকোয়ার্ড, প্রাইমারিতে ডোজটা অনেক লার্জ লাগে, সেকেন্ডারিতে অ্যান্টিজেনের ডোজটা অনেক কম লাগে। দেন প্রিডোমিনেন্ট ইমিউনোগ্লোবিউলিন, এটা খুবই ইম্পর্টেন্ট। প্রাইমারি ইমিউন রেসপন্সে প্রিডোমিনেন্ট ইমিউনোগ্লোবিন হচ্ছে ইমিউনোগ্লোবিন এম, আর সেকেন্ডারি ইমিউন রেসপন্সে প্রিডোমিনেন্ট ইমিউনোগ্লোবিন হচ্ছে ইমিউনোগ্লোবিন জি। এবার আসি নেক্সট ডিউ কোশ্চেন হচ্ছে ইমিউন রেসপন্স কিভাবে অ্যাকোয়ার্ড হয়। তো ইমিউন রেসপন্স আসলে দুইটা মেকানিজমে অ্যাকোয়ার্ড হয়, একটা হচ্ছে অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউন রেসপন্স আর একটা হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্স। তো প্রথমে আসে অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউন রেসপন্স বা হিউমারাল ইমিউন রেসপন্স। তো এই অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউন রেসপন্সে যে অ্যান্টিবডিটা সেটা কিন্তু মেনলি বি যেই সেল থাকে বি সেল থেকে দেন অ্যান্টিবডি প্রডিউস হয়। তো এই ক্ষেত্রে কি হয়, কিছু অ্যান্টিজেন সরাসরি বি সেলকে স্টিমুলেট করতে পারে অ্যান্টিবডি প্রোডাকশনের জন্য, আবার কিছু অ্যান্টিজেন সরাসরি বি সেলকে অ্যাক্টিভেটেড করতে পারে না, এগুলোকে বি সেলকে অ্যাক্টিভেটেড করার জন্য টি হেল্পার সেলের প্রয়োজন হয়। তো যেই সব অ্যান্টিজেন টি হেল্পার সেলের প্রয়োজন হয় তাদেরকে বলা হয় টি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন, আর যেসব অ্যান্টিজেনের কোনো টি হেল্পার সেলের প্রয়োজন নাই, ওরা সরাসরি বি সেলকে স্টিমুলেট করতে পারে, তাদেরকে বলা হয় টি ইনডিপেন্ডেন্ট অ্যান্টিজেন। তো প্রথমে আসি টি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন কিভাবে ইমিউন রেসপন্স করে। তো যখন একটা অ্যান্টিজেন আমাদের শরীরে ঢোকার পরে ওটা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল মেনলি ম্যাক্রোফেজ দিয়ে ইনগালফ হয়ে যায়। দেন ম্যাক্রোফেজ দিয়ে ইনগালফ হওয়ার পরে কি করে, এই ম্যাক্রোফেজটা যখন ওই অ্যান্টিজেনকে প্রসেস করে প্রেজেন্ট করে তখন ওই অ্যান্টিজেনের সাথে ক্লাস 2 এমএইচসি প্রোটিনটা বাইন্ড করে দেয়। কারণ কি, কারণ হেল্পার টি সেলটা যেটা সেটা হচ্ছে ক্লাস 2 এমএইচসি প্রোটিন ছাড়া কোনো অ্যান্টিজেনকে চিনতে পারে না। তো কি করে, ওই ম্যাক্রোফেজটা যখন একটা অ্যান্টিজেনকে নিয়ে প্রসেস করে প্রেজেন্ট করে তখন ক্লাস 2 এমএইচসি প্রোটিন মলিকিউল যেটা ওই অ্যান্টিজেনের সাথে প্রেজেন্ট করে, যার কারণে হেল্পার টি সেল ওই অ্যান্টিজেনকে সহজেই চিনতে পারে। তো চিনলেই তো হবে না, আমাদের এই হেল্পার টি সেলকে বি সেলকে অ্যাক্টিভেটেড করতে হবে। তো
হেল্পার টি সেল নিজেই যদি অ্যাক্টিভেটেড না থাকে তাহলে তো সেটা নিজে বি সেলকে অ্যাক্টিভেট করতে পারবে না। তো এই ম্যাক্রোফেজ যেটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, ওটা কি করে যখন ওই ক্লাস 2 এমএসসি মলিকুলসের সাথে অ্যান্টিজেন প্রেজেন্ট করে তখন এই ম্যাক্রোফেজটা ইন্টারলিউকেন 1ও সিক্রেট করে। ইন্টারলিউকেন 1-এর কাজ হচ্ছে হেল্পার টি সেলকে অ্যাক্টিভেটেড করা। তো হেল্পার টি সেল যখন অ্যাক্টিভেটেড হয়ে যায় ওইটা কি করে ক্লাস 2 এমএসসি মলিকুলসের সাথে অ্যান্টিজেন রিকগনাইজ করার পরে এই হেল্পার টি সেল আবার দুইটা ইন্টারলিউকেন সিক্রেট করে, একটা ইন্টারলিউকেন 4, একটা ইন্টারলিউকেন 5। তো ইন্টারলিউকেন 4 আর 5 যেটা সিক্রেশন হচ্ছে কি করে, ইন্টারলিউকেন 4টা বি সেলের প্রলিফারেশন করে দেয়, আর যেটা হচ্ছে ইন্টারলিউকেন 5 সেটা বি সেলের ডিফারেন্সিয়েশন করে দেয়, যার কারণে বি সেল থেকে প্লাজমা সেল প্রডিউস হয়, প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি প্রডিউস হয়। তো কিছু বি সেল এইভাবে অ্যান্টিবডি প্রোডাকশন করে, আবার কিছু বি সেল আবার মেমোরি প্রডিউস করে, মেমোরি সেল। তো কিছু মেমোরি সেল যেগুলো হচ্ছে অ্যান্টিজেনের স্টিমুলাসে প্রডিউস হচ্ছে, এই মেমোরি সেলগুলো পরবর্তীতে সেকেন্ডারি ইমিউন রেসপন্সে অনেক ইজিলি বি সেলকে স্টিমুলেট করে দেয়, যার কারণে ওই বি সেল থেকে আবার অ্যান্টিবডি প্রডিউস হয়, এজন্য সেকেন্ডারি ইমিউন রেসপন্স অনেক তাড়াতাড়ি হয়। এবার আসি ইন কেস অফ টি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন। তো টি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেনে কি হয়, আমরা জানি বি যেই সেল থাকে, বি সেলের সারফেসে ইমিউনোগ্লোবিন এম অথবা ইমিউনোগ্লোবিন ডি থাকে সারফেস রিসেপ্টর হিসেবে। তো কোনো একটা অ্যান্টিজেন যেগুলো টি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন ওগুলো কি করে এসে সরাসরি ওই বি সেলের সারফেসে যেই অ্যান্টিবডি থাকে ইমিউনোগ্লোবিন এম তার সাথে বাইন্ড করে সরাসরি বি সেলকে স্টিমুলেট করে, যার কারণে অ্যান্টিবডি প্রোডাকশন হয়। তো একটা ইন্টারেস্টিং ম্যাটার হচ্ছে আমাদের বেশিরভাগ ইমিউনোজেনই হচ্ছে টি ডিপেন্ডেন্ট ইমিউনোজেন। এবার সেই কিভাবে সেল মিডিয়েটেড ইমিউনিটি ডেভেলপ করে। তো যখন একটা অ্যান্টিজেন শরীরে ঢুকলো অ্যাজ ওয়েল অ্যাজ সেটা ম্যাক্রোফেজ ইনগাল্প করবে, ইনগাল্প করার পরে ওটা প্রসেস করে প্রেজেন্ট করবে হেল্পার টি সেলের কাছে। যখন হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট করবে ক্লাস 2 এমএসসি মলিকিউলস দিয়ে ওটাকে অ্যাটাচ করে দিবে, যার কারণে হেল্পার টি সেল চিনতে পারে। তো ম্যাক্রোফেজ শুধুমাত্র প্রেজেন্টই করবে না, ওটা ইন্টারলিউকেন 1ও সিক্রেট করবে, ইন্টারলিউকেন 1টা আবার হেল্পার টি সেলকে অ্যাক্টিভেটেড করে দিবে। তো এখানে কি করবে, হেল্পার টি সেল যখন ওই ক্লাস 2 এমএসসি মলিকিউলস দিয়ে রিকগনাইজ যে অ্যান্টিজেনকে রিকগনাইজ করবে, করার পরে এটা হচ্ছে আমরা জেনেছিলাম অ্যান্টিবডি মিডিয়েটে ইন্টারলিউকেন 4 ইন্টারলিউকেন 5 সিক্রেট করেছিল হেল্পার টি সেল। তো এইখানে কি করবে, ইন্টারলিউকেন 4-5 সিক্রেট করবে না, এইখানে চারটা ফ্যাক্টর সিক্রেট করবে। একটা হচ্ছে ইন্টারলিউকেন 2। তো ইন্টারলিউকেন 2 এর কথাটা আমি পরে আসছি। পরের তিনটা হচ্ছে ম্যাক্রোফেজ কেমোট্যাকটিক ফ্যাক্টর, ম্যাক্রোফেজ মাইগ্রেশন ইনহিবিটরি ফ্যাক্টর এবং ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন ফ্যাক্টর। তো যেটা হচ্ছে ম্যাক্রোফেজ কেমোট্যাকটিক ফ্যাক্টর, ওটা কি করবে, ম্যাক্রোফেজকে বিভিন্ন সার্কুলেশন থেকে ওই যেইখানে সেল মিডিয়েট ইমিউনিটি হবে ওইখানে ম্যাক্রোফেজকে নিয়ে চলে আসবে। তো নিয়ে চলে আসলো কেমোট্যাকটিক ফ্যাক্টর, দেন ম্যাক্রোফেজ মাইগ্রেশন ইনহিবিটরি ফ্যাক্টর, এটা কি করবে, ওইখান থেকে ম্যাক্রোফেজ যাতে অন্য জায়গায় মাইগ্রেট হয়ে চলে না যায় ওটাকে প্রিভেন্ট করবে। দেন আরেকটা হচ্ছে ম্যাক্রোফেজ অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, এটা কি করবে, যে ম্যাক্রোফেজগুলো এখানে গেদার হলো ওটাকে অ্যাক্টিভেটেড করে দেবে, যার কারণে যে অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজটা অনেক মানে ইফিশিয়েন্টলি ফ্যাগোসাইটোসিস করতে পারবে। তো ম্যাক্রোফেজটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে ইন্ট্রাসেলুলার কিলিং মেকানিজমে এই অ্যান্টিজেনকে ডিস্ট্রয় করে দেয়। এবার আসি ইন্টারলিউকেন 2 সিক্রেশন করেছিল, ওটা কি করবে, এই ম্যাক্রোফেজটা ইন্ট্রাসেলুলার কিলিং মেকানিজমের মাধ্যমে কিন্তু অ্যান্টিজেনকে ডিস্ট্রয় করে দিচ্ছে, বাট কিছু অ্যান্টিজেন হচ্ছে ওই সেলটা ম্যাক্রোফেজটা ইনগলভ করতে পারে না, ওগুলো সেলের বাইরে চলে যায়। তো যেগুলো অ্যান্টিজেনগুলো সেলের বাইরে থাকে ওগুলোকেও তো ক্লিং করতে হবে, তাই না? তো কি করে, ইন্টারলিউকেন 2টা সাইটোটক্সিক টি সেলকে গিয়ে অ্যাক্টিভেটেড করে দেয়। তো সাইটোটক্সিক টি সেল তখন কি করে, যে অ্যান্টিজেনগুলো বাইরে ঘোরাঘুরি করে ওই অ্যান্টিজেনকে ওরা কি করে সরাসরি রিকগনাইজ করতে পারে না, ক্লাস 1 এমএইচসি মলিকিউল দিয়ে অ্যাটাচ যখন থাকে তখনই এই অ্যান্টিজেনকে রিকগনাইজ করে ওই অ্যান্টিজেনকে কিছু টক্সিন রিলিজের মাধ্যমে এক্সট্রা সেলুলার কিলিং মেকানিজমের মাধ্যমে ডিস্ট্রয় করে দেয়। এটাই হচ্ছে আমাদের অ্যান্টিবডি মিডিয়েটেড এবং সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্সের ইন শর্ট। এবার আসি নেক্সট টপিক, সেটা হচ্ছে অ্যান্টিজেন অ্যান্ড ইমিউনোজেন। তো প্রথম ডিউ কোশ্চেন হচ্ছে ইমিউনোজেন কাকে বলে। তো ইমিউনোজেনের ডেফিনেশন হচ্ছে এনি সাবস্টেন্স অর অর্গানিজম হোয়েন ইন্ট্রোডিউস
into the body in suitable form through a suitable route can produce immune response is called immunogen. তো এখানে হচ্ছে ইমিউন রেসপন্সটা সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্স হতে পারে, অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউন রেসপন্স হতে পারে, অথবা বোথ হতে পারে। তো একটা ইমিউনোজেন যখন আমাদের শরীরে ঢুকতেছে, ওটা কিন্তু শুধু ইমিউন রেসপন্স করতেছে না বা অ্যান্টিবডির সাথে বাইন্ডই করতেছে না, ওটা ওই অ্যান্টিবডি প্রোডাকশনকেও স্টিমুলেট করে। বাট অ্যান্টিজেন কিন্তু আমাদের শরীরে ঢুকলে ওই অ্যান্টিবডির সাথে বাইন্ড করে ঠিকই, অ্যান্টিবডি প্রোডাকশনকে স্টিমুলেট করে না। তো নেক্সট চলে আসি অ্যান্টিজেন কাকে বলে। অ্যান্টিজেন is any substance that react with specific antibody or T cell receptor which may or may not stimulates the production of that antibody। এখানে বলা হয়েছে যে অ্যান্টিজেন যদি আমাদের শরীরে ঢুকে ওটা অ্যান্টিবডির সাথে বাইন্ড করবে ঠিকই, কিন্তু অ্যান্টিবডি প্রোডাকশনকে স্টিমুলেট করতেও পারে নাও পারে। বাট ইমিউনোজেন অলওয়েজ আমাদের শরীরে ঢুকলে ওটা বাইন্ড করবে ঠিকই এবং অ্যান্টিবডি প্রোডাকশনকেও স্টিমুলেট করবে। এবার আসি নেক্সট ডিউ কোশ্চেন, সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান গুড অ্যান্টিজেন অথবা ইমিউনোজেন। তো প্রথমে হচ্ছে ফরেননেস। ফরেননেস মানে আমাদের বডির কোনো অংশ না, যেটা বাইরে থেকে আমাদের শরীরে ঢুকছে ওটাই ফরেন পার্টিকেল, এবং এই ক্রাইটেরিয়াই হচ্ছে ফরেননেস। তো অনেক সময় কিন্তু আমাদের শরীরের কোনো সাবস্টেন্সও ফরেননেস শো করে, যেমন অটোইমিউন ডিজিজ। অটোইমিউন ডিজিজে হচ্ছে আমাদের শরীরের কনস্টিটিউয়েন্সি ফরেননেস শো করে এবং ওটা অ্যান্টিজেনিক হয়ে যায়। তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। নেক্সট হচ্ছে হাই মলিকুলার ওয়েট। অ্যান্টিজেন মানে হাই মলিকুলার ওয়েট। অ্যান্টিজেনের হাই মলিকুলার ওয়েটটা ইউজুয়ালি 10,000 ডালটনের বেশি হয়, বাট এক্সেপশন আছে, সেটা হচ্ছে সিল্ক ফাইবার, যার মলিকুলার ওয়েট হচ্ছে 6,000 to 10,000 ডালটন হয়ে থাকে, বাট তারপরে এটা ইমিউনোজেনিক। এবার সে কেমিক্যাল অ্যান্ড স্ট্রাকচারের কমপ্লেক্সিটি। হেটারো পলিমরফিক প্রোটিন বা পলিস্যাকারাইডটা মোর ইমিউনোজেনিক দেন হোমো পলিমরফিক প্রোটিন আর পলিস্যাকারাইড। এরপর আসে ডোজেস। হাই ডোজের ইমিউনোজেন কিন্তু বেশি পরিমাণে ইমিউন রেসপন্স তৈরি করে দেন লো ডোজ। দেন হচ্ছে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। প্রোটিন এবং পলিস্যাকারাইডগুলো আমাদের হচ্ছে ইন্ট্রাভেনাস রুটে ইমিউনোজেনিক, বাট ওটা ওরাল রুটে কিন্তু ইমিউনোজেনিক না, কারণ আমাদের মুখে যেই গ্যাস্ট্রিক পেপটাইড থাকে এবং প্যানক্রিয়াটিক যে এনজাইম থাকে ওর জন্য কিন্তু এই প্রোটিনটা ইউজুয়ালি ডিস্ট্রয় হয়ে যায়। এবার সেই রিজিডিটি, আমাদের অ্যান্টিজেনের সার্টেন একটা রিজিডিটি থাকে, এই রিজিডিটি যদি না লস হয়ে যায় তাহলে এটা অ্যান্টিজেনিসিটি প্রডিউস করে। যেমন এসএলই বা সিস্টেমিক লুপাস এরিথ্রোমাটাসে আমাদের যেই সেলের নিউক্লিয়াস থাকে তার নিউক্লিয়ার মেমব্রেনের রিজিডিটি লস্ট হয়ে যায়, যার কারণে ওটা অ্যান্টিজেনিক হয়ে যায়। তারপর হচ্ছে অ্যান্টিজেনিক ডিটারমিনেন্টস বা এপিটপ একটা ক্রাইটেরিয়া, এবং জেনেটিক কনস্টিটিউয়েন্টস অফ দি হোস্ট, মানে অনেক পার্সন কিন্তু জেনেটিক্যালি কোনো অ্যান্টিজেনের প্রতি ইউজুয়ালি রেজিস্ট্যান্স থাকে, এটা বোঝাইছে। যে নেক্সট ডিউ কোশ্চেন হচ্ছে এপিটপ। এপিটপ কিন্তু অ্যান্টিজেনের অংশ, এটা মনে রাখতে হবে। তো অ্যান্টিজেনের যে অংশটা এপিটপ, তার এগেনস্টে অ্যান্টিবডিটা যেটা থাকে সেটা প্যারাটপ। তো আমি আগে এপিটপই বলি। তো এপিটপ কাকে বলে? এপিটপ ক্যান বি ডিফাইন্ড অ্যাজ ন্যাচারালি অকোয়ারিং স্মল কেমিক্যাল গ্রুপ which present on the surface of antigen against which all immune response is directed। তো এপিটপ হচ্ছে অ্যান্টিজেনেরই একটি অংশ, এটা ন্যাচারালি অকোয়ার হয় এবং এটা হচ্ছে স্মল কেমিক্যাল গ্রুপের সাবস্টেন্স যার এগেনস্টে যত ইমিউন রেসপন্স আছে সেটা হয়ে থাকে। তো এই এপিটপের কমপ্লিমেন্ট যেটা হচ্ছে আমাদের অ্যান্টিবডিতে থাকে অথবা টি সেল রিসেপ্টরে থাকে, এটাই হচ্ছে প্যারাটপ। আগে বলেছি, এবার আসি ক্রাইটেরিয়া অফ এপিটপ। এই এপিটপের দ্বারাই কিন্তু অ্যান্টিবডি অ্যান্টিজেন রিয়াকশনটা ইউজুয়ালি মেনটেন হয়, আর এটা সাইজটা অনেক স্মল থাকে। আগে বলেছি স্মল কেমিক্যাল গ্রুপ অফ সাবস্টেন্স, তো সাইজটা এত স্মল থাকে যে যদি প্রোটিন হয় তাহলে 5 থেকে 10টা অ্যামিনো অ্যাসিড হলেই এই এপিটপ ফর্ম করে, আর যদি পলিস্যাকারাইডস হয় তাহলে 3 থেকে 6টা সুগার ইউনিট মলিকিউলস হলে ইউজুয়ালি এটা শো করে। আর এটা হচ্ছে স্ট্রাকচারালি ডিস্টিংক্ট এরিয়া এখানে থাকে। আর টাইপস অফ এপিটপস, এপিটপ হচ্ছে 2 টাইপ, একটা হচ্ছে লিনিয়ার এপিটপ, একটা হচ্ছে কনফরমেশনাল এপিটপ। নেক্সট ডিউ কোশ্চেন হচ্ছে হ্যাপটেন, শর্ট নোট। তো হ্যাপটেন জিনিসটা কি? হ্যাপটেন হচ্ছে শর্ট করে বলি, সেটা হচ্ছে হ্যাপটেন হচ্ছে স্মল গ্রুপ এবং লো মলিকুলার ওয়েটের একটা কেমিক্যাল সাবস্টেন্স যেটা নর্মালি অ্যান্টিজেনিক না। এটা যদি কোনো ক্যারিয়ার প্রোটিনের সাথে বাইন্ড করে তাহলে ইমিউনোজেনিসিটি প্রোডাকশন করে। তো ডেফিনেশনে চলে আছি, সেটা হচ্ছে হ্যাপটেন্স আর
low molecular weight chemical substance which themselves are not immunogenic, but when conjugated with some carrier protein they can induce immune response. তো এর প্রপার্টিস কি? হ্যাপটেনের প্রপার্টিস হচ্ছে এগুলো লো মলিকুলার ওয়েট এবং এরা নন প্রোটিন স্ট্রাকচার, এগুলো ক্যারিয়ার প্রোটিনের সাথে বাইন্ড করলে শুধুমাত্র ইমিউন রেসপন্স প্রোডাকশন করতে পারে। আর এগুলো হচ্ছে ইউনিডিটারমিনেন্ট ইউনিভ্যালেন্ট। ইউনিডিটারমিনেন্ট ইউনিভ্যালেন্ট হচ্ছে অ্যান্টিজেনেরই একটা ক্লাসিফিকেশন, এটা আমি ডিইউএ আসে নাই, এটা পরে আলোচনা করব। এবার হচ্ছে হ্যাপটেন কি কি আছে? হ্যাপটেনের এক্সাম্পল হচ্ছে ড্রাগস সাচ অ্যাজ পেনিসিলিন, মিথাইল ডোপা। তাছাড়া সিনথেটিক ফাইবার, কসমেটিক্সও ইউজুয়ালি হ্যাপটেন হিসেবে কাজ করে। হ্যাপটেনের ইম্পর্টেন্স কি? কিছু ড্রাগ হ্যাপটেন হিসেবে কাজ করে এবং এগুলো হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন ইউজুয়ালি করে থাকে। এগুলো মেকানিজম অফ ইমিউন রেসপন্স। প্রথমে হ্যাপটেন আমাদের শরীরে ঢুকবে, শরীরে ঢোকার পরে এটা হচ্ছে আমাদের ক্যারিয়ার প্রোটিন যেমন সেরাম অ্যালবুমিনের সাথে বাইন্ড করে হ্যাপটেন প্রোটিন ম্যাক্রোমলিকুলার কমপ্লেক্স ফর্ম করে এবং এটা ইমিউনোজেন হিসেবে কাজ করে। তো ইমিউনোজেন হিসেবে যখন কাজ করে এটা কি করে? ইমিউন রেসপন্স প্রডিউস করে, আমাদের শরীরে নির্দিষ্ট অ্যান্টিবডি প্রোডাকশনে স্টিমুলাস করে এবং আমাদের শরীরে ইমিউনিটিও তৈরি হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে অ্যান্টিজেন এবং হ্যাপটেনের ডিফারেন্স। তো ডাইরেক্ট ইমিউনোজেনেসিটি, অ্যান্টিজেন কিন্তু ডাইরেক্ট ইমিউনোজেনেসিটি আছে, বাট হ্যাপটেনের কোনো ডাইরেক্ট ইমিউনোজেনেসিটি নাই। এটা হচ্ছে শুধুমাত্র ক্যারিয়ার প্রোটিনের সাথে বাইন্ড করলে ইমিউনোজেনেসিটি প্রোডাকশন করে আমরা জানি। এবার মলিকুলার ওয়েট, অ্যান্টিজেন হচ্ছে হাই মলিকুলার ওয়েট, আগে জানি 10,000 ডাল্টনের বেশি হতে হয়, এক্সেপ্ট হচ্ছে সিল্ক ফাইবার যেটা ইউজুয়ালি 6,000 থেকে 10,000, বাট হ্যাপটেনের ক্ষেত্রে কিন্তু সবই লো মলিকুলার ওয়েট হবে। দেন কেমিক্যাল নেচার, অ্যান্টিজেন হচ্ছে মোস্টলি প্রোটিন বাট হ্যাপটেন নন প্রোটিন স্ট্রাকচার। দেন ভ্যালেন্সি, অ্যান্টিজেন হচ্ছে মাল্টিভ্যালেন্ট বাট হ্যাপটেন হচ্ছে ইউনিভ্যালেন্ট। দেন ক্যারিয়ার প্রোটিন ফর ইমিউন রেসপন্স, অ্যান্টিজেনের কোনো ক্যারিয়ার প্রোটিন দরকার নেই ইমিউন রেসপন্সের জন্য, বাট হ্যাপটেনের ইমিউন রেসপন্সের জন্য ক্যারিয়ার প্রোটিন দরকার আছে। এবার আসি সুপার অ্যান্টিজেন। তো এবার আসি সুপার অ্যান্টিজেন। সুপার অ্যান্টিজেন জিনিসটা কি? সুপার অ্যান্টিজেন হচ্ছে আমরা আগে ইমিউন রেসপন্সে পড়েছি যে আমাদের শরীরে যদি কোনো অ্যান্টিজেন ঢুকে, ওই অ্যান্টিজেন হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল যেমন ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল দিয়ে প্রথমে হচ্ছে রিসিভড হয়, দেন প্রসেসিং হয়ে ওটা হেল্পার টি সেলের কাছে ক্লাস 2 এমএসসি মলিকুলের মাধ্যমে প্রেজেন্ট করে। বাট কিছু অ্যান্টিজেন আমাদের শরীরে ঢুকে এটা ইউজুয়ালি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের হেল্প ছাড়াই সরাসরি হেল্পার টি সেলকে স্টিমুলেট করতে পারে, এটাকে বলা হয় সুপার অ্যান্টিজেন। তো ডেফিনেশনটা দেখে নিই, সেটা হচ্ছে সুপার অ্যান্টিজেন্স আর দোজ অ্যান্টিজেন দ্যাট আর অ্যাবল টু বাইন্ড অ্যান্ড স্টিমুলেট টি সেল ডাইরেক্টলি উইদাউট প্রসেসিং বাই দ্য অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তো এইগুলো সরাসরি যেহেতু টি হেল্পার সেলের সাথে বাইন্ড করতেছে, তো এগুলো হচ্ছে সরাসরি শর্ট টাইমের মধ্যে অনেক এক্সাজারেটেড ইমিউন রেসপন্স প্রোডাকশন করে। তো এক্সাম্পল হচ্ছে এন্টারোটক্সিন অফ স্টাফাইলোকক্কাস অ্যান্ড টক্সিক শক সিন্ড্রোম টক্সিন। এবার আসি নেক্সট টপিক, অ্যান্টিবডি অ্যান্ড ইমিউনোগ্লোবিউলিনস। তো প্রথম ডিউ কোশ্চেন হচ্ছে অ্যান্টিবডি কাকে বলে? তো অ্যান্টিবডিজ আর প্লাজমা প্রোটিন হুইচ আর প্রডিউস ইন রেসপন্স টু অ্যান্টিজেন উইথ হুইচ দে রিয়াক্ট স্পেসিফিক্যালি। তো এখানে বলা হয়েছে অ্যান্টিবডি হচ্ছে প্লাজমা প্রোটিন। তো আমরা সবাই জানি গামা গ্লোবিউলিন যেটা একটা প্লাজমা প্রোটিন, ওখান থেকে অ্যান্টিবডি প্রডিউস হয়। তারপর আসে ইমিউনোগ্লোবিউলিন। তো সহজ ভাষায় যদি বলি, ইমিউনোগ্লোবিউলিন স্ট্রাকচারালি অ্যান্টিবডির মতো বাট ফাংশনালি অ্যান্টিবডির মতো না, মানে এরা দেখতে অ্যান্টিবডির মতো কিন্তু অ্যান্টিবডির মতো এরা কাজ করে না। তো ডেফিনেশনে চলে আসি, immunoglobulins are protein of animal origin which have structural similarities with antibodies but with or without antibody like activity, মানে there is no structural difference between antibody and immunoglobulin but there is functional difference, মানে ইমিউনোগ্লোবিউলিন অ্যান্টিবডির মতোই দেখতে হবে কিন্তু এটা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে তাকে ডিস্টার্ব নাও করতে পারে। এবার আসি নেক্সট ডিউ কোশ্চেন, সেটা হচ্ছে স্ট্রাকচার অফ ইমিউনোগ্লোবিউলিন। তো ইমিউনোগ্লোবিউলিনটা ইউজুয়ালি গ্লাইকোপ্রোটিন ইন নেচার, এটা কেমিক্যালি গ্লাইকোপ্রোটিন যার 85% পেপটাইডস অথবা পলিপেপটাইড থাকে এবং 15% থাকে কার্বোহাইড্রেট। আর এটার যে মনোমার, মানে একটা ইমিউনোগ্লোবিউলিন হচ্ছে দুইটা
হেভি চেন, দুইটা লাইট চেন নিয়ে গঠিত। আর এই হেভি চেনে অ্যামিনো অ্যাসিড থাকে 440টা, আর লাইট চেনে অ্যামিনো অ্যাসিড থাকে 220টা। আর হেভি চেনের ওয়েট হচ্ছে 50,000 থেকে 70,000 ডাল্টন, আর লাইট চেনের ওয়েট হচ্ছে 25,000 ডাল্টন। আর ইমিউনোগ্লোবুলিনটা স্ট্রাকচারে ওয়াই শেপের মতো দেখতে, যার হচ্ছে দুইটা টার্মিনাল এন্ড থাকে। আপার এন্ডকে বলা হয় অ্যামিনো টার্মিনাল এন্ড অ্যান্ড লোয়ার এন্ডকে বলা হয় কার্বক্সিল টার্মিনাল এন্ড। তো যদি আমরা ইমিউনোগ্লোবিউলিনকে একটা প্রোটিওলাইটিক এনজাইম দিয়ে ট্রিট করি, যেটা হচ্ছে প্যাপেইন, এটা দিয়ে ট্রিট করলে ইমিউনোগ্লোবিউলিনটা হিঞ্জ জয়েন্টে ডিসলস্ট হয়ে যায়। তো এই হিঞ্জ জয়েন্টের উপরে যেই পোর্শনটা থাকে, যেটা অ্যামিনো টার্মিনাল এন্ডের দিকে, ওটাকে বলা হয় ফ্যাপ পোর্শন। আর হিঞ্জ জয়েন্টসের নিচে যেই পোর্শনটা থাকে, যেটা কার্বক্সিল টার্মিনাল এন্ডের দিকে, ওটাকে বলা হয় এফসি পোর্শন। তো ফ্যাপ পোর্শনের ফুল মিনিং হচ্ছে ফ্র্যাকশন ফর অ্যান্টিজেন বাইন্ডিং, আর এফসি পোর্শনের ফুল মিনিং হচ্ছে ফ্র্যাকশন ক্রিস্টালাইজেবল। তো তো হেভি চেনের 4 ভাগের 3 ভাগ অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্সই হচ্ছে কনস্ট্যান্ট, আর লাইট চেনের হাফ অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স হচ্ছে কনস্ট্যান্ট। তো এই হেভি চেনের 4 ভাগের 3 ভাগ কনস্ট্যান্ট অ্যামিনো অ্যাসিড রিজন এবং লাইট চেনের হাফ কনস্ট্যান্ট অ্যামিনো অ্যাসিড রিজনকে একসাথে বলা হয় কনস্ট্যান্ট রিজন, যেটা ইউজুয়ালি কার্বক্সিল এন্ডের দিকে থাকে। আর যেটা হচ্ছে অ্যামিনো টার্মিনাল এন্ড, ওই দিকে হচ্ছে হেভি চেনের 4 ভাগের 1 ভাগ ভ্যারিয়েবল অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স থাকে এবং লাইট চেনের হাফ ভ্যারিয়েবল অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স থাকে। এটাকে বলা হয় ভ্যারিয়েবল রিজন। তো এই ভ্যারিয়েবল রিজনের একটা স্মল পোর্শন অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্সের অনেক বেশি ভ্যারিয়েশন দেখায়, এটাকে বলা হয় হাইপার ভ্যারিয়েবল রিজন। তো এই হাইপার ভ্যারিয়েবল রিজনটাই একটা অ্যান্টিজেনের এপিটপের সাথে বাইন্ড করে এবং এটাকে প্যারাটপ বলা হয়ে থাকে। তো অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্সের ভিত্তিতে ইউজুয়ালি লাইট চেন দুই প্রকার, একটা হচ্ছে কাপ্পা চেন, একটা হচ্ছে ল্যাম্বডা চেন। আর একটা ইমিউনো অ্যাসিডে হয় কাপ্পা চেন থাকে, না হয় ল্যাম্বডা চেন থাকে। দুই কাপ্পা এবং ল্যাম্বডা দুইটা চেন একসাথে কোনো ইমিউনোগ্লোবুলিনে থাকে না। আর যেটা হেভি চেনটা তাদের কনস্ট্যান্ট রিজনের স্ট্রাকচারাল ডিফারেন্সের ভিত্তিতে 5টা ভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে গামা চেন, যেটাকে সংক্ষেপে জি বলা হয়, ইমিউনোগ্লোবিন জি। তারপরে আলফা চেন, যেটাকে সংক্ষেপে ইমিউনোগ্লোবিন এ বলা হয়। মিউ চেন, যেটাকে সংক্ষেপে ইমিউনোগ্লোবিন এম বলা হয়। ডেল্টা চেন, যেটাকে সংক্ষেপে ইমিউনোগ্লোবিন ডি বলা হয়, এবং ইপসিলন চেন, যেটাকে সংক্ষেপে ইমিউনোগ্লোবিন ই বলা হয়ে থাকে। এবার আসি নেক্সট ডিউ কোশ্চেন, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ইমিউনোগ্লোবিউলিন। আইসোটাইপসের ক্লাসিফিকেশন বলেছে। তো ইমিউনোগ্লোবুলিনটা ইউজুয়ালি তাদের কনস্ট্যান্ট রিজনে যেই হেভি চেনটা থাকে, হেভি চেনের স্ট্রাকচারাল ডিফারেন্সের ভিত্তিতে ইমিউনোগ্লোবুলিনের ক্লাসিফিকেশন করা হয়। তো এই স্ট্রাকচারাল ডিফারেন্সের ভিত্তিতে ইমিউনোগ্লোবিন হচ্ছে 5 টাইপস। সেটা হচ্ছে আগে বলেছি ইমিউনোগ্লোবিন জি, এ, এম, ই, ডি। তো ইমিউনোগ্লোবিন জিতে হচ্ছে গামা চেন থাকে, এটা হচ্ছে মোট ইমিউনোগ্লোবুলিনের 80%। তো এই ইমিউনোগ্লোবুলিন জি চেনের যেই হেভি চেনটা থাকে, ওই হেভি চেনের মাইনর স্ট্রাকচারাল ডিফারেন্সের ভিত্তিতে আবার ইমিউনোগ্লোবুলিন জিকে 4টা ভাগে ভাগ করা হয়: ইমিউনোগ্লোবুলিন জি1, ইমিউনোগ্লোবুলিন জি2, ইমিউনোগ্লোবুলিন জি3 অ্যান্ড ইমিউনোগ্লোবুলিন জি4। এই 4টা সাব টাইপে ভাগ করা হয়। তারপর আসি ইমিউনোগ্লোবিউলিন এ। ইমিউনোগ্লোবিউলিন মোট ইমিউনোগ্লোবিউলিনের 13%। তো ইমিউনোগ্লোবিউলিন এতে হচ্ছে আলফা চেন থাকে। ইমিউনোগ্লোবিন এতেও যেই হেভি চেন থাকে, তার কনস্ট্যান্ট রিজনের মাইনর ডিফারেন্সের ভিত্তিতে ইমিউনোগ্লোবিন এ কেও 2টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইমিউনোগ্লোবিন A1, একটা ইমিউনোগ্লোবিউলিন A2। তো ইমিউনোগ্লোবিউলিন A1 হচ্ছে মোট ইমিউনোগ্লোবিন এর 93% থাকে, আর ইমিউনোগ্লোবিন A2 মোট ইমিউনোগ্লোবিউলিন এ এর 7% থাকে। দেন হচ্ছে ইমিউনোগ্লোবিন এম। ইমিউনোগ্লোবিউলিন এন হচ্ছে মোট ইমিউনোগ্লোবিউলিনের 6% থাকে, এতে মিউ চেন ইউজুয়ালি থাকে। আর ইমিউনোগ্লোবিন ডি তে ডেল্টা চেন, ইমিউনোগ্লোবিন ই তে ইপসিলন চেন। নেক্সট ডিউ কোশ্চেন হচ্ছে
বায়োলজিক্যাল ফাংশন অফ ইমিউনোগ্লোবিন জি। তো ইমিউনোগ্লোবিউলিন জি এর মেন ফাংশন হচ্ছে এটা অ্যাগ্লুটিনেশন অ্যান্ড প্রিটিসিপেশন করতে পারে। এগুলো ইউজুয়ালি অ্যান্টিজেনের অ্যাগ্লুটিনেশন করতে পারে অ্যান্ড সলুবল যেই কম্পোনেন্টস আছে তার প্রিটিপিটেশন করতে পারে। এছাড়া অপসোনাইজেশনে হেল্প করে, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনও করতে পারে এবং এগুলো ফ্যাগোসাইটোসিস ইনহ্যান্স করে। তাছাড়া এটা ব্যাকটেরিয়াকে ইমোবিলাইজড করতে পারে, তাছাড়া ভাইরাস এবং টক্সিনকে নিউট্রালাইজ করতে পারে। আর ইমিউনোগ্লোবিন জিটা অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেল মিডিয়েটেড সাইটোটক্সিসিটি শো করে, আর এটা হচ্ছে আমাদের ইমিউনোগ্লোবিন জিটা প্লাজেন্টা দিয়ে পাস করে, আমরা সবাই জানি। তো ইমিউনোগ্লোবিন জিতে কি কি রিসেপ্টর আছে এফসি পোর্শনে? তো ইমিউনোগ্লোবিন জি এর এফসি পোর্শনে 3টা কম্পোনেন্টের জন্য রিসেপ্টর আছে। একটা হচ্ছে কমপ্লিমেন্ট, 2 হচ্ছে ম্যাক্রোফেজ, 3 হচ্ছে ন্যাচারাল কিলার সেল। নেক্সট ফাংশন হচ্ছে ইমিউনোগ্লোবিন এ এর বায়োলজিক্যাল ফাংশন। তো ইমিউনোগ্লোবিউলিন এ এর মেন বায়োলজিক্যাল ফাংশন হচ্ছে এটা মিউকোসাল ডিফেন্স দেয়। এটা হচ্ছে আমাদের হিউম্যান বডির মেন সিক্রেটরি ইমিউনোগ্লোবিউলিন। এটা ব্রেস্ট মিল্ক, স্যালাইভা, রেসপিরেটরি ট্র্যাক্ট, জিআইটি এবং জেনিটাল ট্র্যাকে ইউজুয়ালি সিক্রেট হয় এবং এটা মিউকোসাল ডিফেন্স দিয়ে থাকে ব্যাকটেরিয়ার এগেনস্টে। তাছাড়াও এই ইমিউনোগ্লোবিন এটা আমাদের কমপ্লিমেন্ট সিস্টেমের অল্টারনেটিভ যে পাথওয়ে আছে সেটাকে অ্যাক্টিভেটেড করে দেয়। তাছাড়া ইমিউনোগ্লোবিন এ হচ্ছে ব্যাকটেরিয়াসাইডাল অ্যাক্টিভিটি আছে, অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটি আছে, এটা হচ্ছে অ্যাগ্লুটিনেশনে হেল্প করে। নেক্সট কোশ্চেন হচ্ছে বায়োলজিক্যাল ফাংশন অফ ইমিউনোগ্লোবিউলিন এম। তো ইমিউনোগ্লোবিউলিন এম এর মেন বায়োলজিক্যাল ফাংশন হচ্ছে এটা প্রাইমারি ইমিউন রেসপন্সে প্রোডাকশন হয় এবং এটা বি সেলের সারফেসে অ্যান্টিজেন রিসেপ্টর হিসেবে কাজ করে। এই মেন হচ্ছে এই দুইটা। তাছাড়াও এটা কমপ্লিমেন্ট ফিক্স করে এবং এটা হচ্ছে ইফিশিয়েন্ট অ্যাগ্লুটিনেশন করে, এটা টক্সিনকে নিউট্রালাইজেশন করে, বাট ইমিউনোগ্লোবিন এমটা আমাদের প্লাজেন্টা দিয়ে পাস হতে পারে না। নেক্সট হচ্ছে ইমিউনোগ্লোবিন ডি এর ফাংশন। ইমিউনোগ্লোবিন ডি এর একটাই ফাংশন, সেটা হচ্ছে বি সেলের ম্যাচুরেশনে হেল্প করে। দেন হচ্ছে ফাংশন অফ ইমিউনোগ্লোবিউলিন ই। তো এটার মেন ফাংশন হচ্ছে এটা অ্যানাফাইলেকটিক রিয়াকশন করে। হাইপার সেন্সিটিভিটি টাইপ 1 রিয়াকশনে ইমিউনোগ্লোবিউলিন ই এর অনেক রোল আছে। তারপর হচ্ছে এটা প্যারাসাইটিক ইনফেকশনকে ইলিমিনেট করতে পারে। তাছাড়া এই ইমিউনোগ্লোবিউলিন ই এর সারফেসে 3টা সেলের জন্য রিসেপ্টর আছে, সেটা হচ্ছে ব্যাজোফিল, ইউসিনোফিল অ্যান্ড মাস্ট সেল। এই ব্যাজোফিল, ইউসিনোফিল, মাস্ট সেলের প্রতি এদের রিসেপ্টর আছে বলে এটা অ্যানাফাইলেকটিক শকে হেল্প করে। নেক্সট ডিউ কোশ্চেন হচ্ছে ডিফারেন্স বিটুইন ইমিউনোগ্লোবিন জি অ্যান্ড ইমিউনোগ্লোবিউলিন এম। তো ইমিউনোগ্লোবিন জি হচ্ছে আমাদের মোট ইমিউনোগ্লোবিউলিনের 80% থাকে, ইমিউনোগ্লোবিউলিন এম আমাদের মোট ইমিউনোগ্লোবিউলিনের 6% থাকে। আর ইমিউনোগ্লোবিউলিন জিটা আমাদের এক্সট্রাভাস্কুলার অ্যান্ড ইন্ট্রাভাস্কুলার বোথ স্পেসে থাকে, বাট ইমিউনোগ্লোবিন এমটা শুধুমাত্র ইন্ট্রাভাস্কুলার স্পেসে প্রিডমিনেন্টলি থাকে। এবং স্ট্রাকচার ইমিউনোগ্লোবিন জিটা মোনোমার আর ইমিউনোগ্লোবিউলিন এমটা মোনোমার হিসেবে থাকতে পারে বাট পেন্টামার হিসেবেও থাকতে পারে। ইউজুয়ালি বি সেলের সারফেসে এগুলো পেন্টামার হিসেবে থাকে। তারপরে ইমিউনোগ্লোবিন জিটা প্লাজেন্টা ক্রস করে ফিটাসে যেতে পারে, বাট ইমিউনোগ্লোবিউলিন এমটা প্লাজেন্টা ক্রস করে কখনো ফিটাসে যেতে পারে না। দেন হচ্ছে বি সেল রিসেপ্টর হিসেবে ইমিউনোগ্লোবিউলিন এম কাজ করে, বাট ইমিউনোগ্লোবিন জি কিন্তু কখনো বি সেল রিসেপ্টর হিসেবে কাজ করতে পারে না। আর লাইফ টাইম হচ্ছে ইমিউনোগ্লোবিউলিনের জির 7 থেকে 21 দিন আর ইমিউনোগ্লোবিউলিন এম এর 5 দিন ইউজুয়াল লিভারেজ ধরা হয়ে থাকে। আর ইমিউন রেসপন্স ইমিউনোগ্লোবিন জিটা সেকেন্ডারি ইমিউন রেসপন্সে প্রিডমিনেন্ট অ্যান্টিবডি হিসেবে কাজ করে, আর ইমিউনোগ্লোবিউলিন এমটা প্রাইমারি ইমিউন রেসপন্সে প্রিডমিনেন্ট অ্যান্টিবডি হিসেবে কাজ করে। এবার সে নেক্সট টপিক, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। তো নেক্সট ডিউ কোশ্চেন হচ্ছে কমপ্লিমেন্ট কাকে বলে? তো কমপ্লিমেন্ট ইজ এ কালেক্টিভ টার্ম used to designate a group of plasma protein at least 20 in number which normally remain in inactivate form, but when activated they act in an orderly sequence to exert their biological effect.
তো কমপ্লিমেন্ট জিনিসটা কি? কমপ্লিমেন্ট হচ্ছে 20টা প্লাজমা প্রোটিন কমপক্ষে আমাদের বডিতে থাকে, যেগুলো নর্মালি ইনঅ্যাক্টিভেটেড ফর্মে থাকে, বাট যখন অ্যাক্টিভেটেড হয় তখন তারা একটা অর্ডারলি সিকোয়েন্সে তাদের বায়োলজিক্যাল ইফেক্ট ইউজুয়ালি শো করে। তো কমপ্লিমেন্ট কি কি আছে? কমপ্লিমেন্ট মেনলি হচ্ছে 20টা প্লাজমা প্রোটিন, তো এর মধ্যে হচ্ছে 9টা মেন। তো এই 9টা কমপ্লিমেন্টকে C1 থেকে C9 পর্যন্ত নামকরণ করা হয়ে থাকে, যেমন C1, C2, C3 এইভাবে C9 পর্যন্ত নামকরণ হয়ে থাকে। এছাড়াও আরও কিছু ফ্যাক্টর আছে। ফ্যাক্টর হচ্ছে বি ফ্যাক্টর, ডি ফ্যাক্টর, এইচ ফ্যাক্টর, আই ফ্যাক্টর, এল, এগুলোকে বিডি হিল নামে মনে রাখতে পারি। এছাড়াও প্রোপারডিন আছে, C1 ইনহিবিটর আছে, প্রোটিন এস আছে, C4 বাইন্ডিং প্রোটিন আছে। নেক্সট ডিউ কোশ্চেন হচ্ছে কমপ্লিমেন্ট কিভাবে অ্যাক্টিভেশন হয়। তো কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের জন্য মেনলি 3টা পাথওয়ে আছে। একটা হচ্ছে ক্লাসিক্যাল পাথওয়ে, দেন হচ্ছে অল্টারনেটিভ পাথওয়ে অ্যান্ড ল্যাকটিন পাথওয়ে। তো এর মধ্যে যেটা ক্লাসিক্যাল পাথওয়ে অ্যাক্টিভেটেড করে ইমিউনোগ্লোবিউলিন জি এবং ইমিউনোগ্লোবিউলিন এম। তো ইমিউনোগ্লোবিউলিন জি এবং ইমিউনোগ্লোবিউলিন এম ছাড়া এই ক্লাসিক্যাল পাথওয়ে কখনোই অ্যাক্টিভেটেড হতে পারে না। বাট যেটা অল্টারনেটিভ পাথওয়ে অ্যান্ড ল্যাকটিন পাথওয়ে, এটা কিন্তু অ্যান্টিবডি ছাড়া অ্যাক্টিভেটেড হতে পারে। তো ক্লাসিক্যাল পাথওয়ে যেহেতু অ্যান্টিবডি ছাড়া অ্যাক্টিভেটেড হতে পারে না, এই জন্য ক্লাসিক্যাল পাথওয়েকে অ্যাকোয়ার্ড ইমিউনিটির পাথওয়ে বলা হয়, আর অল্টারনেটিভ অ্যান্ড ল্যাকটিন পাথওয়েকে ইনেট ইমিউনিটির পাথওয়ে বলা হয়। তো ইনেট ইমিউনিটির মেন পাথওয়ে ইউজুয়ালি অল্টারনেটিভ পাথওয়ে। তো এখন দেখি কিভাবে অ্যাক্টিভেটেড হয়। তো প্রথমে চলে আসে ক্লাসিক্যাল পাথওয়ে। তো ক্লাসিক্যাল পাথওয়ে মেনলি অ্যাক্টিভেটেড হয় ইমিউনোগ্লোবিউলিন জি এবং ইমিউনোগ্লোবিউলিন এম দ্বারা, মেনলি হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন এম। তো যখন একটা অ্যান্টিজেন আমাদের শরীরে ঢুকে, সেটা কি করে? এই ইমিউনোগ্লোবিউলিন এম দ্বারা সেটা হচ্ছে ক্যাচ হয়ে যায়। ইমিউনোগ্লোবিউলিন এম বা ইমিউনোগ্লোবিউলিন জি ওই অ্যান্টিজেনকে ক্যাচ করে। তো আমি আগে বলেছি যে ইমিউনোগ্লোবিউলিন জি এর এফসি পোর্শনে কমপ্লিমেন্টের জন্য রিসেপ্টর থাকে। তো একটা অ্যান্টিজেন যখন এই ইমিউনোগ্লোবিউলিন ক্যাচ করে, তখন অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ফর্মেশন হয়। তো কমপ্লেক্স ফর্মেশন হওয়ার পরে যে ইমিউনোগ্লোবিউলিন জি বা ইমিউনোগ্লোবিউলিন এম এর যে এফসি পোর্শন থাকে, ওইখানে C1 কমপ্লিমেন্টটা এসে বাইন্ড করার পরে C1টা অ্যাক্টিভেটেড হয়ে যায় এবং C1 একটা এনজাইম হিসেবে কাজ করে। তো কাজ করার পরে কি করে? C1টা 2টা কমপ্লিমেন্টকে ক্লিভেজ করে কনভার্ট করে দেয়। প্রথমে হচ্ছে এটা C4 কমপ্লিমেন্টকে ক্লিপস করে, C4 কমপ্লিমেন্টকে এটা ক্লিপস করে C4A এন্ড C4B ফর্ম করে। C4টা ইউজুয়ালি রিঅ্যাকশনটা লিভস করে বাইরে চলে যায়, বা C4Bটা ইউজুয়ালি রিঅ্যাকশনে থাকে। তারপরে এই C1টা দেন C2 কে ক্লিভেজ করে C2A এবং C2B তে কনভার্ট করে, দেন C2A সেটা হচ্ছে এই রিঅ্যাকশনটা লিভ করে চলে যায়, বাট C2B এটা রিঅ্যাকশনে থাকে। দেন C4B এন্ড C2B এই দুইটা মিলে C3 কনভার্টেজ হিসেবে কাজ করে। এটা C3 কে কনভার্ট করে C3A এন্ড C3B তে কনভার্ট করে, দেন C3A ইউজুয়াল ওই রিঅ্যাকশনটা ত্যাগ করে চলে যায়, C3B টা রিঅ্যাকশনে থাকে। দেন C4B, 2B and 3B এইগুলো C5 কনভার্টেজ হিসেবে কাজ করে। এটা C5 কে কনভার্ট করে C5A and C5B তে কনভার্ট করে দেয়। C5A অ্যাজ ইউজুয়ালি রিঅ্যাকশনটা লিভ করে বাইরে চলে যায়, C5B টা থাকে। দেন এই C6 এবং C7, C8, C9 এই চারটা কি করে? C5B এর সাথে এসে বাইন্ড করে C5B 6, 7, 8, 9 ফর্ম করে। এই C5B 6, 7, 8, 9 কে বলা হয় মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। তো এই মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সটা ইউজুয়ালি সেল লাইসিস করে দেয়। নেক্সট আসে হচ্ছে অল্টারনেটিভ পাথওয়ে। তো অল্টারনেটিভ পাথওয়ে হচ্ছে কিভাবে অ্যাক্টিভেটেড হয়। অল্টারনেটিভ পাথওয়েটা হচ্ছে ইনেট ইমিউনিটির মেন একটা পার্ট। এটা ইউজুয়ালি অ্যান্টিবডি ইন্ডিপেন্ডেন্ট, বাট তারপরও ইমিউনোগ্লোবিউলিন এটাও কিন্তু অল্টারনেটিভ পাথওয়ে অ্যাক্টিভেটেড করে। এগ্রিগেটেড ইমিউনোগ্লোবিন এটা অল্টারনেটিভ পাথওয়ে অ্যাক্টিভেটেড করে, বাট ইমিউনোগ্লোবিলিন এছাড়াও আরও অনেক ফ্যাক্টর আছে। ফ্যাক্টরগুলো কি? সেটা হচ্ছে লাইপোপলিস্যাকারাইড অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, মেনলি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যে এন্টোটক্সিন সেটা, দেন টিকোইক অ্যাসিড অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, দেন ভাইরাল এনভেলপ, ফাঙ্গাল সেল ওয়াল, কোবরা ভেনম এবং অ্যাগ্রিগেটেড ইমিউনোগ্লোবিউলিন এ। তো কিভাবে পাথওয়ে অ্যাক্টিভেটেড হয়? প্রথমে হচ্ছে ফ্যাক্টর ডি এবং ম্যাগনেসিয়াম আয়নের উপস্থিতিতে C3 কনভার্ট হয়ে C3A এন্ড C3B হয়। C3A রিঅ্যাকশন থেকে লিভস দিয়ে চলে যায় এবং C3B টা ইউজুয়ালি থাকে। দেন আবার ফ্যাক্টর ডি এবং ম্যাগনেসিয়াম
আয়নের উপস্থিতিতে প্রেজেন্সে আবার বিটা ফ্যাক্টর বিএ অ্যান্ড বিবি হয়ে যায়, দেন বিএটা রিয়াকশনটা লিভস দিয়ে চলে যায়, বিবিটা ইউজুয়ালি থাকে। দেন C3B অ্যান্ড বিবি একসাথে C3 কনভার্টেজ হিসেবে কাজ করে এবং এটা C3কে পুনরায় C3A অ্যান্ড C3B করে। দেন C3Aটা রিয়াকশন ত্যাগ করে চলে যায়, C3Bটা থাকে। দেন C3B বিবি অ্যান্ড 3B এইগুলো C5 কনভার্টেজ হিসাবে কাজ করে, এটা C5কে কনভার্ট করে C5A C5Bতে কনভার্ট করে। দেন C5Aটাও রিয়াকশন ত্যাগ করে চলে যায়, বাট C5Bটা থাকে। পরবর্তীতে সব রিয়াকশনটা ক্লাসিক্যাল পাথওয়ের মতো, যেমন C5B এর সাথে দেন 6, 7, 8, 9 এসে বাইন্ড করে, দেন C5B 6, 7, 8, 9 মেমব্রেনে একটা কমপ্লেক্স ফর্মেশন করে সেল লাইসিস করে দেয়। নেক্সট হচ্ছে লেকটিন পাথওয়ে। তো লেকটিন পাথওয়ে ইউজুয়ালি অ্যাক্টিভেটেড হয় আমাদের কিছু ব্যাকটেরিয়া, ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া দ্বারা। তো এই ক্যাপসুলের যে রিপিটেড পলিস্যাকারাইড বা সুগার ইউনিট থাকে, ওই রিপিটেড পলিস্যাকারাইড বা সুগার ইউনিট দ্বারা অ্যাক্টিভেটেড হয়। কি ব্যাকটেরিয়া মেনলি অ্যাক্টিভেটেড করে? ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া সাচ অ্যাজ স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, ক্লেপসিলা অ্যান্ড হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। তো রিয়াকশনটা কিভাবে অ্যাক্টিভেটেড হয়? প্রথমে হচ্ছে মাইক্রোবিয়াল যেই সারফেসটা আছে, ওই সারফেসটা হচ্ছে মান্নান বাইন্ডিং লেকটিনের সাথে বাইন্ড করে, লেকটিনের সাথে বাইন্ড করার পরে এটা হচ্ছে একটি প্রোটিয়েজ এনজাইম হিসেবে কাজ করে। এই প্রোটিয়েজ এনজাইমটা C2 এবং C4কে ক্লিভেজ করে দেয়। আলটিমেটলি বাকি যত রিয়াকশন আছে সেটা ক্লাসিক্যাল পাথওয়ের মতোই রিয়াকশন। নেক্সট ডিউ কোশ্চেন হচ্ছে ল্যাকটিন অ্যান্ড অল্টারনেটিভ পাথওয়ে আর অ্যাক্টিভেটেড ইন ইনেট ইমিউনিটি হোয়াইল ক্লাসিক্যাল পাথওয়ে ইন অ্যাকোয়ার্ড ইমিউনিটি। আগেই বলেছি ক্লাসিক্যাল পাথওয়ে অ্যাক্টিভেট হওয়ার জন্য ইমিউনোগ্লোবুলিন জি এবং ইমিউনোগ্লোবুলিন এম লাগবেই, এই দুইটা ছাড়া ক্লাসিক্যাল পাথওয়ে অ্যাক্টিভেটেড হতে পারে না। যেহেতু অ্যান্টিবডি দিয়ে অ্যাক্টিভেটেড হয়, এজন্য ক্লাসিক্যাল পাথওয়েটা অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে অ্যাক্টিভেটেড হয়। তাছাড়াও লেকটিন পাথওয়ে এবং অল্টারনেটিভ পাথওয়ে অ্যান্টিবডি ছাড়া অ্যাক্টিভেটেড হতে পারে, এজন্য লেকটিন পাথওয়ে এবং অল্টারনেটিভ পাথওয়েকে ইনেট ইমিউনিটি পাথওয়ে ইউজুয়ালি বলা হয়ে থাকে। নেক্সট ডিউ কোশ্চেন হচ্ছে অ্যাক্টিভেটর অফ ক্লাসিক্যাল লেকটিন অ্যান্ড অল্টারনেটিভ পাথওয়ে। তো ক্লাসিক্যাল পাথওয়ের অ্যাক্টিভেটর আমরা জানি ইমিউনোগ্লোবুলিন এম অ্যান্ড ইমিউনোগ্লোবুলিন জি। তো ইমিউনোগ্লোবুলিন জি এর মধ্যে মেনলি ইমিউনোগ্লোবুলিন G1, G2 এবং G3 বেশি কাজ করে, আর বাট ইমিউনোগ্লোবুলিন এনটা হচ্ছে মোস্ট এফিসিয়েন্ট। এবার আসি লেকটিন পাথওয়ের অ্যাক্টিভেটর। লেকটিন পাথওয়ের অ্যাক্টিভেটর হচ্ছে মান্নান বাইন্ডিং লেকটিন। তো এই মান্নান বাইন্ডিং লেকটিনটা হচ্ছে C1Q এর ইকুইভ্যালেন্ট, যে C1Qটা ইউজুয়ালি ক্লাসিক্যাল কমপ্লিমেন্ট পাথওয়েতে ইউজুয়ালি কাজ করে। এবার আসি অল্টারনেটিভ পাথওয়ের অ্যাক্টিভেটর। অল্টারনেটিভ পাথওয়ের অ্যাক্টিভেটর আমরা জানি তা হচ্ছে এন্ডোটক্সিন অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, সেল ওয়াল অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বা টিকোইক অ্যাসিড অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, দেন ভাইরাল এনভেলপ, সেল ওয়াল অফ ফাঙ্গাস অর ইস্ট, অ্যাগ্রিগেটেড ইমিউনোগ্লোবুলিন এ অ্যান্ড কোবরা ভেনম। নেক্সট ডিউ কোশ্চেন হচ্ছে ফাইনাল প্রোডাক্ট এবং বাই প্রোডাক্ট কি এই কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের। তো কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের ফাইনাল প্রোডাক্ট আমরা জানি মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, যেটাকে এমএসসি বলা হয়। তো এই ম্যাক কমপ্লেক্স বা এমএসসি কমপ্লেক্স বা মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স যেটাই বলি, এটা হচ্ছে C5B 6, 7, 8, 9। তো এটা হচ্ছে মেনলি সেল লাইসিস করে। আর কিছু বাই প্রোডাক্টস আছে, মেন বাই প্রোডাক্ট হচ্ছে তিনটা: অ্যানাফাইলোটক্সিন, কেমোটক্সিন অ্যান্ড অপসোনাইজেশন যেটা করে। তো অপসোনাইজেশন করে C3B, অনলি C3B অপসোনাইজেশন করে। আর অ্যানাফাইলোটক্সিন ইউজুয়ালি করে C3A, C4A, C5A। আর কেমোট্যাক্সিস ইউজুয়ালি করে C5B, 6, 7 এবং C5A। তো পরবর্তীতে আরও একটা কোশ্চেন আছে সেটা হচ্ছে বায়োলজিক্যাল ফাংশন অফ কমপ্লিমেন্ট। তো বায়োলজিক্যাল ফাংশন মানে কমপ্লিমেন্টসের মেন যে প্রোডাক্ট, বাই প্রোডাক্ট সবগুলো মিলে যে ফাংশনটা করে ওটাকে ইউজুয়ালি বায়োলজিক্যাল ফাংশনটা বলা হয়েছে। তো কি কি ফাংশন করে জেনে নিই। প্রথমেই হচ্ছে ইনফ্লামেশন। তো কিভাবে ইনফ্লামেশন করে? মেনলি হচ্ছে C5A মেনলি ইনফ্লামেশন করে, এছাড়াও C3A, C4 এ ইনফ্লামেশনে অংশ নেয়। এরপরে আসে কেমোট্যাক্সিস। কেমোট্যাক্সিসে মেনলি হচ্ছে C3A অ্যান্ড C5A কাজ করে। তো এর আগে আমরা যখন পড়লাম তখন দেখেছি C5A, C5B, 6, 7, 8 এইগুলো কাজ করে, বাট এইখানে বলেছে C5A অ্যান্ড C3A মেনলি কাজ করে। এবার আসে অপসোনাইজেশন। অপসোনাইজেশন C3Bটা মেনলি হচ্ছে কাজ করে। অপসোনাইজেশনের কারণে ফ্যাগোসাইটোসিস হয়। এবার আসে সেল লাইসিস। সেল লাইসিসটা হচ্ছে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স বা ম্যাক কমপ্লেক্সের মাধ্যমে হয়, যেটা C5B
B6789, এটা ইউজুয়ালি আরবিসি ব্যাকটেরিয়া, এনভেলাপ ভাইরাস, ম্যালেরিয়া প্যারাসাইট অথবা টিউমার সেলকে লাইসিস করে দিতে পারে। এরপর আসি অ্যাক্টিভেশন অফ বি লিম্ফোসাইট অ্যান্ড স্টিমুলেশনস অফ অ্যান্টিবডি প্রোডাকশন। এর মধ্যে C3b যেটা, সেটা বি লিম্ফোসাইটের সাথে বাইন্ড করতে পারে এবং বি লিম্ফোসাইটকে স্টিমুলেট করতে পারে অ্যান্টিবডি প্রোডাকশনের জন্য। দেন অ্যানাফাইলোটক্সিন হচ্ছে C3a, C4a অ্যান্ড C5a, এগুলো ইউজুয়ালি অ্যানাফাইলোটক্সিন করে। এগুলো ইউজুয়ালি মাস্ট সেলের ডিগ্রানুলেশন করে। ডিগ্রানুলেশন করার জন্য মেনলি হিস্টামিন অ্যান্ড আদার্স মিডিয়েটরস রিলিজ হয়। এই হিস্টামিন অ্যান্ড আদার্স মিডিয়েটরস ইউজুয়ালি অ্যানাফাইলেক্সিস রিয়াকশন করে। অ্যানাফাইলেক্সিস রিয়াকশন ক্যারেক্টারাইজ করা হয় স্কিন র্যাশ, ব্রঙ্কোকনস্ট্রিকশন, হাইপোটেনশন, ডায়রিয়া এবং শক। এরপরে আসি রিমুভিং অফ হার্মফুল ইমিউন কমপ্লেক্স ফ্রম দ্য বডি। C3b অ্যান্ড লেজার এক্সটেন্স C4b মাঝে মধ্যে ইমিউন কমপ্লেক্সটা বডি থেকে রিমুভ করে দেয়। এরপরে ইমিউন অ্যাডহারেন্স C3b ইউজুয়ালি ইমিউন অ্যাডহারেন্স করে। দেন ভাইরাস নিউট্রালাইজেশন C1 অ্যান্ড C4 ইউজুয়ালি ভাইরাস নিউট্রালাইজেশন করে দেয়। তো নেক্সট ডিউ কোশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য বেনিফিশিয়াল ইফেক্ট অফ দ্য কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন। তো আমি এতক্ষণ ধরে যেই ইফেক্টগুলো বললাম বায়োলজিক্যাল ইফেক্ট, এর মধ্যে অ্যানাফাইলোটক্সিন ছাড়া যত ইফেক্ট আছে সব হচ্ছে আমাদের বেনিফিশিয়াল ইফেক্ট। অ্যানাফাইলেকটিক যে রিয়াকশন, ওটা ইউজুয়ালি আমাদের হার্মফুল ইফেক্ট।